বাড়ি রংপুর। আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি সহ আমার বড় একটা ভাই, তাছাড়া ছোট একটা বোন। আমরা টোটাল ২ ভাই ১ বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে। প্রত্যন্ত এলাকার এক গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ভ্যান গাড়ি চালক। বিভিন্ন জায়গায় ভ্যান গাড়ি দিয়ে মানুষ মালামাল পারাপার করে, বিভিন্ন জায়গায় মালামাল নিয়ে যায়। কিন্তু আমাদের এলাকায় ভ্যান গাড়ি দিয়ে মানুষ এখানে সেখানে নিয়ে যাওয়া হয়। মানে রিক্সায় যে কাজটা করে, এই কাজটা ভ্যান গাড়িতে আমাদের এলাকায় করা হতো এবং আমার বাবা সেরকম একটা ভ্যান গাড়ি চালাতো। ছোটবেলা থেকে খুব অভাব অনটনের মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। কিন্তু আমার মা যথেষ্ট পরিমাণে ভালো ছিল এবং শিক্ষিত একজন মহিলা ছিল। আমার মা দেখতে অনেক কালো ছিল। তাই আমার বাবা আমার মাকে বিয়ে করতে পারছে। তা না হলে আমার মায়ের বিয়ে আরও অনেক ভালো জায়গায় হতো। যাই হোক, কিন্তু আমার মায়ের স্বপ্ন ছিল যে আমরা ২ ভাই, আমাদের ২ ভাই এবং আমার ছোট বোনকে খুব দূর পর্যন্ত পড়াশোনা করাবে। আমাদেরকে মানুষের মতো মানুষ করে সমাজে গড়ে তুলবে। কিন্তু আমার মা পেশায় ছিল একজন গৃহিণী। তার পাশাপাশি তিনি হচ্ছে আমাদের এলাকারই অনেক বাচ্চা আছে বাচ্চাদেরকে মা টিউশনি করাতো। বিভিন্ন ছোট, ছোট বাচ্চাদেরকে টিউশনি করাতো এবং টিউশনি করিয়ে মা বাবা যে টাকা ইনকাম করতো, মাশাআল্লাহ তার চেয়েও আরও অনেক বেশি টাকাই মা উপার্জন করতে পারত। খুব সুন্দর এবং সুখীভাবে আমার দিনগুলো এভাবেই সামনে থেকে পার হচ্ছিল। সময়গুলো যখন এভাবে কাটতেছিল, আমি যখন ক্লাস 7 এ পড়ি, তখন আমার বড় ভাইয়া ক্লাস 9 এ পড়ে। আমার বড় ভাই ক্লাস 9 এ পড়ে। আমার বড় ভাইয়া অতিরিক্ত দুষ্ট ছিল এবং এত পরিমাণে দুষ্ট ছিল যেটা বলে বোঝানো যাবে না। কিন্তু ভাইয়ার মেধা অনেক ভালো ছিল। মেধা ভালো ছিল কিন্তু দুষ্টুমি করত। ভাইয়া নামে প্রত্যেকদিন আমাদের বাসায় কমপ্লেইন আসতো এবং বাবা আর মা দুজনেই ভাইয়ার ওই কমপ্লেইনের জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল। যত ভাইয়াকে মারা হয়, বোঝানো হয়, পিটানো হয়, কিন্তু দিন শেষে কোনো কাজই হয় না। ভাইয়া সারাটা ক্ষণই হচ্ছে দুষ্টুমি আর খুনসুটি করেই যাচ্ছিল। সময়গুলো যখন এভাবে কাটতে শুরু হলো, একটা পর্যায়ে আমার মা চিন্তা করলো যে ভাইয়াকে কোনো একটা কিছু করবে। মানে এভাবে তো এটলিস্ট চলা যায় না। যতভাবে ভাইয়াকে মা বোঝাচ্ছিল কাজ হয় না এবং প্রতিদিনে ভাইয়া নামে এরকম কমপ্লেইনগুলো আসতেছে, এইরকম অভিযোগগুলো আসতেছে, তো মা এগুলো নিতে পারবে না। একটা সময় মা রাগ করে কী করলো, ভাইয়ার পড়াশোনায় বন্ধ করে দিল। ভাইয়া তখন সে ক্লাস 9 এই পড়তো। পড়াশোনা যখন বন্ধ করে দিল, ভাইয়া যে স্কুলে পড়তো, ওই স্কুলের একটা মেয়েকে ভাইয়া খুব বেশি পছন্দ করতো এবং এই মেয়েটাকে ভাইয়া অনেক ভালোবাসতো। মেয়েটাও মোটামুটি ভাইয়ের প্রতি একটু টান ছিল। কিন্তু যখনই ভাইয়া স্কুলে পড়াশোনা অফ করে দেয়, মা যখন পড়াশোনা বন্ধ করায় দেয়, তখন ভাইয়া মাকে বারবার বলেছিল যে তুমি আমাকে আবার স্কুলে যেতে দাও, আমি আর কখনো দুষ্টুমি করবো না, ঠিক মতো পড়াশোনা করবো, এটা সেটা বলে। কিন্তু মা এতটাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল যে মা আর ভাইয়াকে স্কুলে যেতে দিল না এবং স্কুলে না যেতে দেওয়ার কারণে ভাইয়ের সাথে ওই মেয়েটার ব্রেকআপ হয়ে যায়। সম্পর্কটা যখন নষ্ট হয়ে যায়, ভাই তখন পাগলের মতো হয়ে যায় এবং ভাই ওই মেয়েটাকে বারবার পাওয়ার জন্য পাগলামি করতে থাকে। দীর্ঘ ২ বৎসর এই একইভাবেই কাটতেছিল। ২ বছর পরে মেয়েটা তখন এসএসসি পরীক্ষা দিয়ে ফেলে। এসএসসি পরীক্ষা দেওয়ার পর মেয়েটা অন্য একটা কলেজে ভর্তি হয় এবং ওই কলেজেরই কোনো একটা ছেলের সাথে মেয়েটা তখন রিলেশনে ইনভলভ হয়। আমার ভাইয়া তখন এই ব্যাপারগুলো আর মেনে নিতে পারতেছিল না যে এই মেয়ে এত পরিমাণে ফাইজলামি করবে, আমার সাথে রিলেশন ছেড়ে দিল, ২ বছর কেটে গেল, এখন আবার অন্য কারোর সাথে করতেছে। আমার ভাইয়া তখন কার ফাঁদে পড়ে, কার পরিকল্পনায় ভাইয়া তখন কোত্থেকে জানি এসিড জোগাড় করে নিয়ে আসে এবং ওই মেয়ে কলেজ থেকে ফেরার সময় তার মুখের উপর এসিড মারে। ভাগ্য ভালো ছিল, যার জন্য মেয়ে যখন হাত দেয়, এসিড তার মুখে না লাগে, তার হাতের এবং তার কোমরের অংশে লাগে। যেখানেই তার এসিডের জায়গাগুলো লাগে, প্রত্যেকটা জায়গায় পুড়ে যায়। এসিড মারার পরেই আমার ভাইয়া তখন বাড়ি থেকে পালিয়ে যায়। যেদিন এসিড মারে সেদিনে বিকালবেলা আমাদের বাড়িতে পিঁপড়ার মতো পুলিশ ঢুকতে থাকে। পুলিশ আমার বাবা, মা আর আমাকে, ছোট বোনকে ইচ্ছামতো টর্চার করতে থাকে এবং ভাইয়াকে বের করে দেওয়ার জন্য প্রচুরভাবে প্রেশার দেয়। কিন্তু আমার বাবা মা বারবার বলতেছে যে ও কোথায় গেছে জানি না, ও কোন জায়গায় গেছে জানি না এবং ভাইয়াকে আর বের করে আনে না। ঠিক ওই মুহূর্তে ভাইয়া জানি কোথায় চলে যায়। এভাবে অনেকগুলো দিন কেটে যায়। পুলিশ ভাইয়াকে হন্য হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু ভাইয়া যে কোথায় চলে গেছে, ভাইয়া আমাদের সাথেও আর কোনো যোগাযোগ রাখে নাই। কোথায় ভাইয়া চলে গেল? সময়গুলো এমন করেই কাটতেছিল। আমি তখন ক্লাস 10 এ পড়ি। বয়স ঠিক ক্লাস 10 এ পড়তেছি। বয়স অতটা বেশি না এবং আমার কাছে যেন জানি মনে হলো যে মায়ের যত স্বপ্ন ছিল ভাইয়াকে নিয়ে, সব স্বপ্নই তো ভেঙে শেষ হয়ে গেল। আমি মায়ের স্বপ্ন পূরণ করব এবং আমি পড়াশোনা করে একদিন মানুষের মতো মানুষ হব। সেই নিরিখে আমি তখন হচ্ছে খুব কষ্ট করে স্কুলে পড়াশোনা করতেছি। কিন্তু আমিও জানি কেমন করে একটু অন্যভাবে ধ্যানে পড়ে যায় বলতে আমাদের স্কুলেই আমার ক্লাসেই পড়তো ইভা নামের একটা মেয়ে আছে। ও কিন্তু আমাদের সাথে পড়তো বলতে নতুন করে এসে ভর্তি হয়েছিল ক্লাস 9 এ
মানে নতুন করে ভর্তি হয়েছিল, ওর বাড়ি ছিল অন্য জায়গায়, তার নানু বাড়ি থেকে পড়াশোনা করতো। তো নানু বাড়িতে এসে ক্লাস 9 এ ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করে। এরপরে ও হচ্ছে আমাদের সাথে ক্লাস 10 এ ওঠে। এখন ফর্ম ফিল আপ করবে, এসএসসি পরীক্ষা দেবে। তো ওই অবস্থার মধ্যে ও তখন কি করে, আমাদের স্কুলে আসার পর এই মেয়েটাকে আমার কেমন যেন একটু ভালো লাগতে শুরু হয়। মানে ভালো লাগতে শুরু হলে আমি কিন্তু ভিতর থেকে অনেক ভয়ে আছি। ভিতর থেকে ভয়ে আছি এই কারণে, কারণ হচ্ছে আমার এই জিনিসটা আমার ভিতরে কাজ করতেছে যে আমি যদি এই মেয়েটার সাথে কোনোভাবে একটা সম্পর্কে জড়ায়ে যাই বা সামথিং কিছু একটা করি, বা ওরকম কিছু একটা করি, যেটা আমার ভাই এরকম একটা অঘটন ঘটাইলো, তো সেখানে একটা মানে অন্যরকম কিছু একটা হতেই পারে। এই ভয়টা তখন আমার মাঝে কাজ করে যে আমি এই মেয়ের সাথে কোনো রিলেশনে জড়াবো না, বা আমি নিজেও একটা ভয়ের মধ্যে আছি। কিন্তু ভালো লাগতো, তাকে ভালো লাগার কারণ ছিল তার চোখগুলো ছিল একদম সাপের মতো। মানে দুটো চোখ একদম দেখতে সাপের মতো, এবং সেও দেখতে অনেক সুন্দর ছিল, এই জন্যই ভালো লাগে। তো এরকম করে দিনের রাতগুলো কাটতে আমি একটা সময় মানে আমার স্কুলের আরেকটা মেয়েকে দিয়ে চেষ্টা করলাম যে তাকে একটু প্রপোজাল পাঠাবো। মানে আমাকে নিয়ে তার ভিতরের কি পরিকল্পনা, আমাকে নিয়ে ও ভিতর থেকে কি চিন্তা করে, এই জিনিসটা একটু জানার চেষ্টা করব। এই জন্য আমি আমাদের স্কুলের একটা মেয়েকে দিয়ে একদিন তার জন্য একটু প্রস্তাব পাঠালাম যে দেখা যাক কী হয়। এবং আলহামদুলিল্লাহ রিপিট খুব ভালোই আসলো। যাকে দিয়ে আমি প্রপোজাল পাঠালাম, ওই মেয়েটা এসে আমাকে বলল যে আমি দিয়েছি। আমি বললাম যে এমন এমন আমাদের হিরণ ভাই কিন্তু তোকে অনেক পছন্দ করে, এবং তোকে দেখার জন্য ব্যাটা কিন্তু প্রত্যেকদিন দাঁড়ায় থাকে, তোর কিন্তু মন থেকে ছেলেটা পছন্দ করে। এই বলার পর নাকি ইভা নাকি হাসতে হাসতে বেরিয়ে গেল। তো এটা দেখার পরে তখন হিরণ চিন্তা করলো যে মানে ওই মেয়েটা আমাকে যখন বললো, আমি তখন চিন্তা করলাম যে ইয়াল্লাহ, সত্যি তাহলে হয়তো আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি, বা আমার হয়তো তাকে ভালো লাগে, আর আমি হয়তো তার সাথে কোনো একদিন একটা সম্পর্কে জড়াতে পারবো। তখন এই কনফিডেন্স নিয়ে বাড়ি ফিরি। ভাগ্যটা এতই খারাপ, এর পরের দিন যখন আমি স্কুলে যাই দুপুরবেলা, হঠাৎ করে আমার মা কান্না করতে করতে তখন আমাদের স্কুলে আসে। কান্না করতে করতে স্কুলে আসে। মাকে দেখার পর আমার কাছে মনে হলো মেবি মনে হয় ভাইয়া বাড়িতে আসছে, মনে হয় ভাইয়া বাড়িতে আসছে, এবং ভাইয়া আসার পরে মনে হয় মা কান্নাকাটি করতেছে। এটা আমার কাছে মনে হলো। আমার মা কিন্তু আমার ভাইয়াকে অনেক ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো। পরে আমি মায়ের কান্নাকাটি দেখে আমি যখন স্কুল থেকে বের হই, মা আমাকে বলো বাড়ি আয়, তাড়াতাড়ি বাড়ি আয়, কথা আছে। আমি যখন বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে আমার বাড়িতে আমাদের বাসায় একটা মহিলা বসে আছে, মানে ঘরের দরজায় একটা মহিলা বসে আছে বোরকা পরা। আমি দেখার পরে খুব অবাক হয়ে গেলাম। মাকে জিজ্ঞেস করলাম যে মা এটা কে? মা আমাকে বলল তোর বাবাকে জিজ্ঞেস কর। আমি তখন বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা এই মহিলা কে? আমার বাবা বলল তোর নতুন মা। আমি বললাম কি বললা? নতুন মা? মানে আমার ভাইয়ার বিয়ের বয়স প্রায় পেরিয়ে গেছে, আমি ক্লাস 10 এ পড়ি, আমার ছোট একটা বোন আছে, তারও অলরেডি বিয়ের বয়স হয়েছে। ঠিক এই মুহূর্তে আমার বাবা নতুন মা নিয়ে আসলো আমাদের জন্য। আমি তখন বললাম যে বাবা এটা তুমি কি বললা, মানে কিভাবে এই কাজটা তুমি করলা? তুমি কি মাকে দেখো নাই, বা তোমার কি, তুমি কি করে বলো? আমার বাবা বলে মানুষের জীবন তো একটাই, এই জীবনে মানুষ আর কখনোই ফিরে আসবে না। সুতরাং আমি এমন একটা মহিলার সাথে সংসার করছি যাকে আমার ভালো লাগে না, আমি আর এভাবে নিতে পারতেছি না। আমি এখন যাকে বিয়ে করে এনেছি সে দেখতে অনেক সুন্দর, তাকে আমার ভালো লাগে। এবং আমার মা কিন্তু দেখতে অনেক বেশি কালো ছিল, সুন্দর ছিল না। এরপর আমি বাবাকে বললাম যে বাবা তুমি কাজটা ভালো করো নাই, কিন্তু যেহেতু বিয়ে করে নিয়ে আসছে সেখানে তো কোনো কিছুই করার নাই। গ্রামের 8-10 জন মিলে একই কথা বললো, যেহেতু বিয়ে করে নিয়ে আসছে ওখানে কথা বলে তার কোনো কাজ হবে না, ওর বিবাহিতা বউ। এবার সবাই তখন মেনে নিল এবং মেনে নিতে বাধ্য হলো। যাই হোক, ওই মহিলা তখন ঘরে ঢুকলো, আমার নতুন মা, সাথে আমার পুরনো মাও আছে। 1 মাস এভাবে বাবার সংসারটা কাটতেছিল। আর আমি তখন ওই ইভার কাছ থেকে পুরোপুরিভাবে সরে চলে আসলাম। সরে আসলাম কারণ হচ্ছে এটা, যেহেতু আমার পরিবারে এরকম একটা ঘটনা ঘটেই গেছে, এখন যদি আমি কোনোভাবে এই মেয়ের সাথে সম্পর্কে জড়াই বা সম্পর্কে থাকি, তাহলে মেয়েটা আমাকে খোঁটা দিবে, বা আর আমার এই ঘটনাগুলো আমার পুরো স্কুলের সবাই জেনে গেছে। আমার ক্লাসমেট যত বন্ধু-বান্ধব, টিচার থেকে শুরু করে সবাই ব্যাপারটা জানে। এই লজ্জায় আমি কারো সামনে মুখও দেখাইতে পারি না। 1 মাস এভাবে বাবার বিয়ের সংসারটা হলো, কিন্তু 1 মাস পরে আমার মা একদিন কাউকে কোনো কিছু না বলে আমার নানুর বাড়িতে চলে গেল। এই বয়সে নানুর বাড়িতে চলে গেল। নানুর বাড়িতে যাওয়ার পরে আমি তখন মাকে মানে আমিও নানুর বাড়িতে গেলাম এর পরের দিন। যাওয়ার পর হচ্ছে আমার নানা-নানির সাথে কথা বলি। তাদের কথাই একটা যে আমার মাকে তারা মানে সতীনের সংসার করতে দিবে না। আমি মাকে বললাম যে মা, আমার বাবা যাকে বিয়ে করেছে সে তো জাস্ট একটা মহিলা। তুমি তার কথা চিন্তা করে কেন তুমি তোমার সংসার ছেড়ে চলে আসবা? ওই সংসারে আমি আছি, আমার বোন আছে, আমরা এতগুলো মানুষ আছি। তুমি কি আমাদের কথা চিন্তা করবা না? আমার মা একটা কথাই বলতেছিল যে না, অনেক সহ্য করেছি, আর না। তোরা যদি পারিস তাহলে তোর বাবার কাছ থেকে ওই মহিলাকে সরা, আমি তবেই যাবো। এরপরে আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পর বাবাকে খুবভাবে বুঝাই, বাবা পাগলামি করো না, তুমি একটু বুঝতে চেষ্টা করো, মা তোমাকে অনেক লাভ করে, তুমি ওই মহিলাকে ছেড়ে দাও। কিন্তু আমার বাবার কথা একটা যে বাবা জীবন থাকতে এই মহিলাকে ছাড়তে পারবে না। এইভাবে অনেকগুলো মাস কেটে যায়, কিন্তু কোনোভাবে মা আর লাইনে আসে না, এবং বাবাকেও ওই মহিলার কাছ থেকে সরাতে পারি না।
সময়গুলো এভাবে যখন কাটতেছিল শুনতে পেলাম হঠাৎ করে আমার মা নাকি বিদেশে চলে যাবে। বিদেশে বলতে আমার মা নাকি সৌদি আরবে যাবে, ওখানে কোনো একটা মানে স্কুলে মাস্টারি করবে, এরকম নিউজ আমি পাই। আমার মা তো শিক্ষিত ছিল, ভালো ছিল এবং ইংলিশও মা টকিং করতে পারতো, কথা বলতে পারতো। তো আমি চিন্তা করলাম হয়তো মা এটাই করবে। এবং কিছুদিন পরে আমার মা সৌদি আরবের মোটামুটি ভিসা-টিসা সব কিছু ঠিকঠাক করে ফেললো। ওই সময় কিন্তু আমার এসএসসি পরীক্ষা খুব সামনাসামনি চলে আসছে। আমি সামনে এসএসসি পরীক্ষা দিব। আমি তখন মাকে বললাম যে, "মা আমি এসএসসি পরীক্ষাটা দেই, তুমি এরপরে যাও।" মা বলল যে, "না আমি চাই তোদের কোনো সমস্যা হলে আমাকে জানাবি, আমি তোদেরকে হেল্প করব।" এই বলে আমার মা তখন সৌদি আরবে চলে যায়। মা সৌদি আরবে চলে যায়, আমি বাড়িতেই থাকি। কিন্তু মা যাওয়ার পর আমাদেরকে অনেক টাকা-পয়সা দেয়। আমাকে, আমার ছোট বোনকে খুব টাকা দেয় এবং কয়েকদিন পর আমাদেরকে কল করতো, আমরা কথা বলতাম। মায়ের কাছে অনেক ভালো লাগতো। এভাবে সময়গুলো কাটতে, কাটতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দেই। এসএসসি পরীক্ষাতে আমি খুব ভালো একটা রেজাল্ট করি এবং আমার সাথে আমার সব ফ্রেন্ডরাই পরীক্ষা দেয়, বেশিরভাগ বন্ধুরাই পাস করি। সেক্ষেত্রে ইভাও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করে। পাস করার পরে দেন আমাদের স্কুলের পাশে একটা কলেজ আছে। আমরা সবাই মিলে ওই কলেজেই ভর্তি হই। মানে স্কুল অ্যাড কলেজ ছিল। কলেজের সাথে স্কুলটা অ্যাড ছিল। ওই কলেজে ভর্তি এবং কলেজটাও ঠিক ওই বছরেই নতুন করে শুরু করা হয়েছিল। আমরাই ওই কলেজের ১ম স্টুডেন্ট। এরপরে ওই কলেজে আমি আর ইভা ভর্তি হই। তো কলেজে ভর্তি হওয়ার পরে ঠিক আমার মা বিদেশে যাওয়ার ১ বছর পরে মা জানি কেমন করে পরিবর্তন হয়ে যায়। এরকম পরিবর্তন হয়ে যায়, ফোন-টোন করে না। আগে যেরকম ফোন করতো, কথা বলতো, এরকম কথা বলে না। মায়ের মাঝে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আগের মতো কথা বলে না। কেমন করে জানি একটু করে। তো তখন নিজের মাঝে অনেক খারাপ লাগা কাজ করতে শুরু হয়। কী ব্যাপার মা এরকম করে কেন? আর আমার যে সৎ মা ছিল তিনি খারাপও বলব না, ভালোও বলব না। মানে ছিল আরকি একরকম। আমি আমার নানা-নানুর সাথে তখন যোগাযোগ করে আমি তাদের কাছ থেকে একটা নিউজ পাই। আমার মা যে সৌদি আরবে গিয়েছে, ওখানে নাকি কোন মিশরী লোকের সাথে আমার মা সম্পর্ক করে বিয়ে করে ফেলেছে এবং ওই মিশরী লোক নাকি আমাদের সাথে মাকে কথা বলতে দেয় না। ওই লোক নাকি বলে যে, "তুই বাঙালি, তুই সন্তানদের সাথে কথা বলতে পারবি না" এবং মা আমাদের সাথে কথা বলে না। মিশরী লোকটাকে বিয়ে করে মা সৌদি আরবে ওখানেই খুব ভালো করে সেটেল হয়ে গেছে এবং একটা সময় এইটুকুনি জানতে পারে যে মা নাকি সৌদি আরব থেকে মিশরেও চলে যাবে, সৌদি আরবেও থাকবে না। সময়গুলো এভাবে কাটতে, কাটতে একটা পর্যায়ে আমার মায়ের সাথে আমাদের সম্পর্ক পরিপূর্ণভাবেই শেষ হয়ে যায়। মায়ের সাথে আর কোনো যোগাযোগ হয় না। মায়ের সাথে আর কোনো কথা হয় না এবং ওই সময়ে আমার ছোট বোনের পড়াশোনা আমার সৎ মা বন্ধ করে দেয়। ছোট বোনের পড়াশোনা বন্ধ করে দেয়। আমার ছোট বোনও কিন্তু যথেষ্ট মেধাবী ছাত্রী ছিল। ছোট বোনের পড়াশোনা বন্ধ করে দিয়ে এবার আমার ছোট বোনকে আমার বাবাকে দিয়ে বিয়ে করায়। আমার বিয়ে দিয়ে দেয়। আমার ছোট বোন তখন ক্লাস 9 এ পড়তো। অনেক ছোট ছিল। ক্লাস 9 এ পড়া অবস্থায় আমার ছোট বোনকে এক প্রবাসীর সাথে আমার বাবা বিয়ে দিয়ে দেয়। ছেলেটা দুবাই থাকতো। ওই দুবাই প্রবাসীর কাছে বিয়ে দিয়ে দেয়। যাই হোক আলহামদুলিল্লাহ ছোট বোন চলে যায়। তখন আমি এভাবেই ইন্টারমিডিয়েটে পড়তেছিলাম কলেজে। তো ছোট বোনটার যখন বিয়ে হয়ে গেল, বড় ভাইয়া কোথায় চলে গেল তার তো কোনো খবর নাই এবং মাও সৌদি আরবে গিয়ে নিজের মতো করে সেটেল হয়ে গেল। ঘরের সৎ মা। বাবাকে এক কথা বললে বাবা উত্তর দেয় অন্য কথা। সবকিছু মিলিয়ে আমি জানি কেমন একটা অস্থিরতার মধ্যে পড়ে গেলাম। আমার আর কোনো কিছু ভালো লাগতেছিল না। সবসময় একা লাগতো, কান্নাকাটি করতাম। মানে কেমন জানি মনে হতো যে জীবনটা মনে হয় আমার জন্য একটা অভিশাপ। আমি যত দ্রুত এই জীবন থেকে মুক্তি পাবো, যত দ্রুত এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারবো, তবেই মনে হয় আমার জীবনে শান্তি ফিরে আসবে। তবেই মনে হয় আমি শান্তিতে থাকতে পারবো। তখন নিজের ভিতরে ওই খারাপ লাগা কাজ করতে, করতে একটা সময় আমি পড়াশোনা ছেড়ে দেই। আমি আর কলেজে যাই না। আমি পড়াশোনা ছেড়ে দিয়ে এভাবেই বাড়িতে পড়ে আছি। তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা ছোট খালের মতো আছে। খালের এই পারে হচ্ছে আমার বাড়ি এবং ওই পারে কলেজ এবং কলেজের ওইদিকে আমার সমস্ত মানে ফ্রেন্ড সার্কেলগুলা। একদিন দুপুরবেলা আমি তখন আমাদের ওই খালের পাড়ে বসে আছি। খালের পাড়ে আবার নৌকা আছে। নৌকা দিয়ে ফ্রেন্ড সার্কেল এদিক সেদিক যাতায়াত করে বা মানুষ আসে। তো খালের পাড়ে যখন বসে আছি ওই সময় আমি হঠাৎ করে দেখতে পাই যে আমার ক্লাসমেট কিছু মেয়ে এবং ২-৩ টা ছেলে নৌকা দিয়ে ওই পাড় থেকে এই পাড়ে আসতেছে, মানে আমাদের পাড়ে। এবং ওই মেয়েগুলোর মাঝে আমি তখন ইভাকেও দেখতে পাই। আমি তখন ওখানে চুপচাপ বসে আছি। ইভা তখন নৌকা নিয়ে আমাদের কাছাকাছি আসে। আসার পর সবার সাথে আসে। এসে আমার বন্ধুগুলো আমাকে বলতেছে, "কিরে তুই কলেজে যাস না কেন? পড়াশোনা করবি না?" আমি তখন বললাম, "দেখ আমার পড়াশোনা করতে ভালো লাগে না।" এরই মাঝে ইভা তখন বলে ওঠে যে, "যদি আজকে আমাদের এমন হইতো, আমাদের অনেকেরই তো বাবা নাই, অনেকেরই তো মা নাই। আমি তো আমার বাবা-মা সবাইকে রেখে আমার নানুর বাড়ি থেকে পড়াশোনা করতেছি। তাইলে তোমার এত কষ্ট হবে কেন? তুমি প্লিজ পড়াশোনাটা কন্টিনিউ করো।" ওরকম করে ও তখন আমার হাত ধরে। হাত ধরার পর আমি তখন বললাম যে, "ভাই দেখো আমি আসলে আমি পড়াশোনা করতে চাই কিন্তু কেন জানি আমার ভিতর থেকে এই জিনিসগুলো আসে না। অনেক খারাপ লাগা কাজ করে। আমি কত সহ্য করব?" এবং আমার বাবা-মায়ের মাঝে অনেক সমস্যা। আমার মা তো চলেই গেল। অনেক মাস হয়ে গেল মায়ের সাথে যোগাযোগ নাই।
পরে সে আমাকে বলতেছে, "তুমি সবকিছু বাদ দিয়ে তুমি আবার পড়াশোনাটা শুরু করো। আমরা সবাই তোমাকে সাপোর্ট করব এবং তোমাকে সব দিক থেকে হেল্প করব।" ওরকম করে ওরা আমাকে তখন বুঝায়। বোঝানোর পরে আমি পুনরায় আবারও কলেজ করতে শুরু করি এবং ওই সময় ইভার সাথে আমার সম্পর্কটা খুব গভীর হয়ে যায়। ইভার নানু বাড়ির অবস্থা কিন্তু খুব ভালো ছিল। আমাদের এলাকাতে ওই সময় বিদেশী ছিল না বললেই চলে। প্রবাসীর সংখ্যা খুব কম ছিল। এরই মাঝে ওর ৪ মামা ছিল। ৪ মামাই তখন বিদেশে থাকতো এবং ওর বাবাও শুনেছিলাম যে কোনো একটা সরকারি ব্যাংকে নাকি চাকরি করে। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল। আমি নেক্সট টাইমে যখন কলেজে ভর্তি হই তখনকার পর থেকে আমার পড়াশোনার সমস্ত খরচ ইবেই দিচ্ছিল। আমার পড়াশোনার খরচ, আমার কাপড়-চোপড় থেকে শুরু করে সমস্ত কিছু eBay দিত। ও নিজের জন্য একটা ড্রেস কিনলে আমার জন্য একটা কিনত। নিজে একটা আইসক্রিম খেলে আমার জন্য একটা নিয়ে আসতো। ঠিক একটা বান্ধবী যেমন করে একটা বান্ধবীর সাথে যেমন করে সম্পর্ক থাকে, ইভা আমাকে ঠিক তেমন করেই দেখত। এত পরিমাণ আমাকে টেক কেয়ার করত। অনেকগুলো মাস পেরিয়ে যাওয়ার পরে আমার ভিতরে তখন কেন জানি ইভার প্রতি একটা ভালো লাগা কাজ করতে শুরু হয়। ভালো লাগাটা তো আগেই ছিল কিন্তু নতুন করে অন্য এক রূপে আবার ভালো লাগতে শুরু করে। আমি তখন একদিন আর সবকিছু বাদ দিয়ে আমার কাছে মনে হলো, আমি তাকে নিজেই প্রশ্ন করলাম। প্রশ্নগুলো ঠিক এরকম ছিল যে, "ইভা, তুমি তো জানো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা। আমার মা-বাবা আমার ফ্যামিলিতে কারা আছে বা কী ব্যাপার?" ও বলে, "আমি সবই জানি।" আমি তখন তাকে ডিরেক্টলি বললাম যে, "আমি যদি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি হবা? আমাকে বিয়ে করবা?" ও তখন আমাকে বলে যে, "আমাদের তো এখনো বিয়ের বয়স হয় নাই। আর তুমি আমি ক্লাসমেট, তুমি কিছুই করো না। এখনো আমি ফ্যামিলির কাছ থেকে টাকা এনে তোমাকে চালাই। সো আমি যদি এখন বিয়ে করি তাহলে খাবো কি? থাকবো কোথায়?" খুবভাবে আমাকে বলে। আমি তখন বললাম, "থাকার ব্যবস্থা একটা হয়ে যাবে কিন্তু খাওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ খাওয়াবে, আমরা খাবো।" ও আমাকে বলতেছে, "এরপরও নিজেদের তো কিছু একটা করতে হবে, তাই না? এমন করে হুট করে বিয়ে করে ফেললে তো আমরা বিপদে পড়ে যাবো।" আমি তখন বললাম, "ইভা, তুমি যদি আমার সাথে থাকো আমি সব কিছু করতে পারবো। প্লিজ তুমি রাজি হয়ে যাও।" ও আমাকে বলে, "না, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। তবে হ্যাঁ, আমি তোকে একটা গুড নিউজ দিতে পারি।" আমি বললাম, "গুড নিউজ কী?" ও আমাকে বলে, "আমি তোমাকে ভালোবাসি।" আমি বললাম, "সত্যি?" ও আমাকে বলে, "হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। যদি জীবনে কখনো বিয়ে করি তবে তোমাকে বিয়ে করব। আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করব না।" আমি ওর মুখে এই কথাটা শোনার পরে পাগল হয়ে গেলাম। আমি বললাম, "সত্যি তুমি আমাকে ভালোবাসো?" ও বলে, "হ্যাঁ, ভালোবাসি। কিন্তু বিয়ে করব। তোমাকে তোমার পড়াশোনাটা এটলিস্ট কমপ্লিট করতে হবে। পড়াশোনা শেষ হলে আমি তোমাকে বিয়ে করব। পড়াশোনা শেষ হলে বিয়ে করব, একটা চাকরি নিবেন, তারপরে বিয়ে করব, এখন না।" তো ও যখন আমাকে এভাবে বুঝে আমার তখন খুব ভালো লাগে। অ্যান্ড ঠিক সেই মুহূর্তের পর থেকে ইভার সাথে আমার একটা মিষ্টি প্রেমের সম্পর্ক শুরু হয়। আমাদের সম্পর্কটা এতটাই গভীর ছিল। আমাদের সম্পর্কের মাঝে একটা অনেক বড় খাল ছিল। খালের এক পাড়ে ছিল ইভার নানু বাড়ি, ইভার বাড়ি, এবং অন্য পাড়ে ছিল আমার বাড়ি। আমরা তখন খালের পাড় দিয়ে ছোট এক নৌকা ছিল। যে নৌকা বেয়ে, বেয়ে আমি ইভার পাড়ে যেতাম। ওপারে ইভাকে নিতাম এবং তারপরে খালের বিভিন্ন সৌন্দর্যগুলো আমরা দুজনে ঘুরে, ঘুরে দেখতাম। এমন হতো সন্ধ্যার পর যখন জোনাকি পোকার আসর বসতো, চারদিকটা যেন ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যেত। আমার কাছে একটা মোবাইল ছিল বাটন সিস্টেম। ওই মোবাইল ফোনের মাথায় একটা আলো ছিল। ওই ছোট্ট আলোটা দিয়ে আমি তখন খালের ওই পাড়ে যেতাম। মাঝে, মাঝে নৌকা পাইতাম না। আমি অনেক সময় দেখা যায় কি সাঁতার কেটে ওপারে চলে যেতাম। ইভার বাড়িতে যাইতাম। ইভার সাথে দেখা করতাম। আমাদের মাঝে এত রোমান্টিক ভালোবাসার স্মৃতি ছিল যেগুলো বলে শেষ করা যাবে না। ইভা আমাকে তার অন্তঃস্থ থেকে ভালোবেসেছিল এবং ইভা একটা কথা আমাকে সবসময় বলত যে, "আমি গোটা পৃথিবীকে ছেড়ে দিতে পারবো কিন্তু তোমাকে কখনো ছাড়তে পারবো না। তুমি আমার দেহের অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনি আমি তোমাকে ছাড়া একটা সেকেন্ডও বাঁচতে পারবো না।" সত্যি, সত্যি, সত্যি আমার কাছে মনে হয় ইভার মতো মানুষকে যদি জীবনে একবার পাই তবে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে চাওয়ার আর কিছুই নেই। আমি ওকে পেয়ে অনেক বেশি সুখী। এমন করে আমাদের সম্পর্কটা সামনের দিকে যাচ্ছিল। সম্পর্কটা এভাবে যেতে, যেতে সবকিছুর মাঝে একটা ভিলেন থাকে। সবকিছুর মাঝে কেমন জানি একটা বাধা থাকে। আমাদের এই সম্পর্কের ব্যাপারটা এবার এক দূর সম্পর্কের খালা জেনে যায়। দুই সম্পর্কের ওই খালা যখন ইভারের সম্পর্কের ব্যাপারটা জেনে যায়, জেনে গিয়ে ইভার নানুর কাছে, নানু ছিল, ওই নানুর কাছে তখন বলে দেয় যে এই ঘটনা। বলার পরে একদিন ইভা আমাকে হঠাৎ করে বলতেছে, "আমার নানু তোমাকে আমাদের বাসায় নিতে বলছে।" আমি তখন বললাম, "কী বলো? তোমার নানু হঠাৎ করে আমাকে নিবে কেন?" ও আমাকে বলছিল তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এরকম করে যখন বলে আমি তখন বললাম, "আচ্ছা ঠিক আছে, আমি যাবো।" পরে আমি একদিন ওর নানু বাড়িতে যাই। নানু বাড়িতে যাওয়ার পরে ওর নানু আমাকে আগ থেকেও মোটামুটিভাবে চিনত। তো আমাকে বলে যে, "তুমি আমার বাবার নাম বলো?" আমি বলি, "হ্যাঁ।" তো বলে, "আমার নাতিন ইভার সাথে তোমার সম্পর্ক কী?" এটা জিজ্ঞেস করে। আমি বললাম যে, সম্পর্ক বলতে ওরকম কিছু না। আমরা তো একই কলেজে পড়াশোনা করি। ওদের মাঝে একটু জানাশোনা এই আরকি।" তো উনি আমাকে বলতেছে, "কিসের জানাশোনা? জানাশোনাটা কি? আমি জানতে চাই। কী জানাশোনা এটা আমাকে বলো।" তো আমি তখন বললাম যে, "জানাশোনা বলতে আ আমাদের মাঝে প্রেম ভালোবাসা।" আমি ডিরেক্টলি এটা বলি।
এটা বলার পর উনি বলল, "ও আচ্ছা ঠিক আছে। অনেক ধন্যবাদ যে তুমি কথাটা সামনাসামনি বলছো। তবে এই ব্যাপারটা ভালো হইছে।" এটা বলে উনি তখন আমাকে বলল, "ঠিক আছে তুমি যাও।" আমি তখন এবার নানুর বাড়ি থেকে আমার বাড়ি আসি। আমার বাড়ি চলে আসি। আসার পরে এর পরের দিন এবার কলেজে যায় না। এবার যখন কলেজে যায় না আমি তখন খুব ভয় পাই যে ওই রাত্রে বেলা এবার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। এবার কাছে কিন্তু কোনো মোবাইল ফোন নাই। ওর ঘরে একটা ফোন আছে। ওই ফোন দিয়ে মাঝে, মাঝে আমাকে কল দিত। কিন্তু সে রাতে ইবা আমাকে কোনো কল-টলও দেয়নি। আমি ভাবলাম যে হয়তো পারিবারিকভাবে কোনো ঝামেলা, কলেজে গেলে কথা বলব। কিন্তু কলেজে গিয়েও আমি তাকে আর পাইলাম না। না পাওয়ার পরে তার নানুর বাড়ির আরেকটা মেয়ে আছে। ওই মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে, "ইবা কি হইছে? ইবা কলেজে আসলো না?" তো ওই মেয়েটা বলতেছে, "আজকে সকালে ইবার নানু হচ্ছে ইবাকে ইবাদের বাড়ি পাঠায় দিছে।" আমি বললাম, "কি বললা? বাড়ি পাঠায় দিছে?" বলে, "হ্যাঁ, বাড়ি পাঠায় দিছে।" আমার ভিতরে তখন খুব খারাপ লাগা কাজ করতেছে। আমি তখন বললাম, "বাড়িতে চলে গেল। ওদের বাড়ি কিন্তু আমাদের এলাকা থেকে অনেক দূরে, অনেক দূরে।" আমি তখন চিন্তা করলাম কী করা যায়? অ্যান্ড একটা কনফিডেন্স ছিল যে আমার ফোন নাম্বারটা তো তার কাছে আছে। ও যেখানেই যাবে এটলিস্ট আমার সাথে যোগাযোগ করবে, আমাকে কল দিবে। এই বিশ্বাসটা বুকে নিয়ে আমি তখন আমাদের ওই খালের পাড়ে সময়গুলো কাটাচ্ছিলাম। একই জায়গা, একই খাল, একই নৌকা, একই মানুষ, একই চাঁদ, একই সূর্য, একই পৃথিবী। সবকিছু আগের মতোই আছে। শুধু আমার ভালোবাসার মানুষটা আমার কাছে নাই। যে নৌকায় যে নৌকায় করে আমি ইবার সাথে ঘুরে বেড়াতাম, সেই নৌকাটায় উঠে এখন আমি একাই হাঁটি। যেখানে দুজনে বসে সূর্যডোবা দেখতাম, সেখানে আমি আজও একাই বসে থাকি। দিনের পর দিন আর রাতের পর রাত এভাবে সময়গুলো কাটতেছিল। আমার কাছে মনে হচ্ছিল আমি যেন মরে যাবো। আমি কোনোভাবে নিঃশ্বাসটা নিতে পারতেছিলাম না। খুব খারাপ লাগা নিজের মাঝে কাজ করতেছিল। এরকম করে দিন আর রাতগুলো কাটতে, কাটতে একটা পর্যায়ে আমি ইবার নানু বাড়ি থেকে আমি ইবাদের ঠিকানা নিলাম। মানে ইবা যেখানে থাকে ওদের ওই বাড়ির ঠিকানা। বাড়ির ঠিকানা নেওয়ার পরে আমি আমাদের এলাকা থেকে অনেক দূরে। আমি যখন ওই এলাকাতে গেলাম এবং যাওয়ার পর লোকমারফতে খোঁজ খবর নিয়ে জানতে পারি যে ইবার নাকি বিয়ে হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। আমার কাছে একটা মোবাইল ফোন ছিল। আমার ওই মোবাইল নাম্বারটাও ইবার কাছে ছিল। আমরা কলেজে পড়াশোনা করতাম, কোনো স্কুলে না। ছোট ছিলাম না। এত বড়। এরপরেও ইভা আমার সাথে ১ টা মিনিটের জন্য আমাকে ১ টা মিনিট কল করেও বলল না, আমাকে জানালো না। মানে হঠাৎ করে বিয়ে বসে গেল। খুব খারাপ লাগা তখন কাজ করলো। মানে অনেক কষ্ট হলো। ওর এলাকাতে যাওয়ার পর নিউজটা পাইলাম। পাওয়ার পর ওইখান থেকে আমি চলে আসি। আমরা একসাথে ক্লাস 9 থেকে পড়ছি। ক্লাস 9, 10 এবং কলেজ জীবন আমরা একসাথে পড়তেছি। আমাকে তো বলেই নাই এবং আমার সাথে যারা পড়াশোনা করতো, আমার যে বন্ধু-বান্ধব ছিল কাউকেই ওই ব্যাপারটা বলে নাই। কাউকেই বলে নাই। না বলার পরে আমি যখন বাড়িতে এসে আসার পর আমি সেম আবার পড়াশোনা অফ করে দিই। তখন আমার সামনে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা থাকে। আমি তখন মানে ফার্স্ট ইয়ার ফাইনাল থাকে, আমি তখন ওই পরীক্ষাটা দেই না। না দিয়ে আমি তখন বাড়িতেই বসে আছি এবং খুব খারাপভাবে সময় কাটতেছে। আগে তো ইভা আমাকে টাকা-পয়সা দিত, ও এখন টাকা-পয়সাও দেয় না। খুব খারাপভাবে চলতেছে এবং খারাপ কিছু পোলাপানের সাথে আমি তখন মিশে যাই। তারা ইন্ডিয়ার বর্ডার থেকে বিভিন্ন রকমের মাদক দ্রব্য আনতো, এটা এনে বাংলাদেশে বিক্রি করতো। আমি তখন ওই চোরাচালানের সাথে জড়িত হয়ে যাই। ওদের সাথে কাজ করি। অনেকদিন কাজ করার পরে একদিন হঠাৎ করে আমার একটা বান্ধবীর সাথে আমার দেখা হয়। আমাদের কলেজে পড়াশোনা করতো। ও আমাকে বলতেছে যে ইভা নাকি এসে আমাকে খুঁইজা গেছে এবং একটা নাম্বার দিয়ে গেছে। এটা বলে। তো আমি তখন বললাম যে, "ঠিক আছে নাম্বারটা তুমি নাম্বারটা নেই।" নেওয়ার পর আমি কল করি। ওই সময় কল করি। কল করলে ও তখন রিসিভ করে। এটা অনেকগুলো মাস পরে। রিসিভ করার পর আমি বললাম যে, "কে?" পরে বললাম, "আমি ইভা।" বললাম, "আমি হিরণ।" বলে, আ "তোমাকে আমি কত খুঁজেছি, আমার নানুর বাড়িতে গিয়েছি। তোমাকে তোমার এলাকাতে কত খুঁজলাম, তোমাকে পাইলাম না। তোমার কি হইছে? তুমি নাকি পড়াশোনা বন্ধ করে দিয়েছো, তুমি নাকি মাদক সেবন করো এবং তুমি নাকি এগুলো বিক্রি করো। এসব কি শুনতেছি?" আমি বললাম, "যা শুনছো সবই সত্য। এগুলো কোনোটাই মিথ্যে না।" ও আমাকে বলল, "তুমি কেন এটা করতেছো?" আমি বললাম, "তুমি কেন এটা করলা? কেন তুমি আমাকে ভালোবাসলা? কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলা? কেন তুমি অন্য কাউকে বিয়ে করলা? এমন তো কথা ছিল না।" ও আমাকে বলে, "তুমি পরিস্থিতিটা বুঝবা না? পরিস্থিতি?" আমি বললাম, "কিসের পরিস্থিতি?" "কোনো পরিস্থিতি ছিল না। কোনো পরিস্থিতি ছিল না। তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করবা না।" ও আমাকে বলে, "দেখো তোমার বাবা থেকেও নেই, তোমার মা থেকেও নেই, তোমার ভাই থেকেও নেই। তুমি খুব ওই এতিম একটা ছেলে। খুব কষ্ট করে পড়াশোনা করেছো। তুমি কি চাও না যে তোমার মায়ের স্বপ্ন পূরণ হোক?" আমি বলি, "যে মা আজ ১ টা বৎসরের বেশি সময় হয়ে গেল। ১ টা মিনিট আমাকে কল দিয়ে খবর নিল না আমি বেঁচে আছি না মরে গেছি। তুমি আমাকে সেই মেয়ের গল্প শোনাচ্ছ?" ও আমাকে বলে, "আচ্ছা দেখো, মানে তুমি কি চাও না যে তুমি একটু ভালো হও, ভালো কিছু করো?" আমি বললাম, "না, আমার লাইফে ভালো কিছু করার নাই এবং আমি তোমাকে আজ এটাও বলে রাখি আমি যেকোনো সময় সুইসাইড করতে পারি।" এটা বলার পর ও আমাকে বলে, "তুমি এখন কোথায় আছো?" আমি বললাম, "এই জায়গায়।" ও আমাকে বলে, "কালকে দুপুর ১২টা বাজে এই জায়গায় আসতে পারবে? একটা জায়গার ঠিকানা বলে।"
আমি তখন বলে আসতে পারবো। ও বলল ওইখানে আইসো। পরে আমি পরের দিন দুপুর 12টা বাজে ওইখানে যাই, ও আসে এবং ও তখন অনেক মোটা হয়ে যায়, অনেক সুন্দর হয়ে যায় আগের চেয়েও। আসার পরেও আমার পা চেপে ধরে হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু করে। ও আমাকে বলল তুমি আমাকে মাফ করে দাও, আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছিলাম, আমার কিছু করার ছিল না, আমি অনেক বিপদে পড়ে গেছিলাম এবং পরিবার আমাকে সম্পূর্ণ প্রেশার দিয়ে বিয়ে দিছে। আমি নানুর বাড়ি থেকে যেদিন আসছি ওই দিনে বিকেলবেলা আমার বিয়ে হয়ে গেছে এবং ছেলেপক্ষ দেখতে আসছে এবং দেখতে এসে আমাকে মানে ওইখানে আমাকে বিয়ে করে ফেলছে। আমি কাউকে কোনো কিছু বলতে পারি নাই। আমি তখন বললাম এভাবে তোমাকে এত ভালোবাসি যেটা মুখে বলে বোঝাতে পারবো না। সেই তুমি বিয়ে করে ফেলো হঠাৎ করে আমাকে না বলে, এটা তো অ্যাটলিস্ট আমি মেনে নিতে পারবো না, এটা তো আমি কোনোভাবেই মানতে পারবো না। ও আমাকে বলে যা হওয়ার তা হয়েছে, এবার তুমি মানে সব কিছু ছেড়ে ভালো হয়ে যাও, তুমি ঠিক হয়ে যাও, তুমি নিজে পড়াশোনা করো, দেখে শুনে একটা বিয়ে করবা, খুব সুন্দর থাকবে। আমি তখন হাসতে হাসতে বললাম আমার জীবনের সুখ আর শান্তি কোনো দিনও আসবে না, কোনো দিনও আসবে না, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করবো রাখবা। ও আমাকে বলে কি? আমি বললাম জীবনে যতদিন বেঁচে থাকি অ্যাটলিস্ট তোমার সাথে একটু মাঝে মাঝে ফোনে কথা বলতে চাই, তুমি সুযোগ দিবা? ও আমাকে বলে হ্যাঁ, আমাদের বাসায় কেউ থাকে না, আমার হাজব্যান্ড বিদেশে থাকে এবং আমি তোমার সাথে কথা বলতে পারবো। আমি বললাম ঠিক আছে। এরপর থেকে আমি প্রতিদিন ওর সাথে কথা বলি। এভাবে 2 থেকে 3 মাস কথা বলার পরে আমাদের ভালোবাসাটা আবার সে আগের জায়গায় চলে গেল। গভীরভাবে ও আমাকে আবারও ভালোবাসতে শুরু হলো। এমন পর্যায়ে আমি তখন ইভাকে বললাম যে ইভা, আমার পক্ষে একা এইভাবে থাকা সম্ভব নয়, তুমি চলে আসো। ও আমাকে বলে দেখো আমি বিয়ে করছি, আমার হাজব্যান্ড আছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবাকে তুমি চেনো না, আমি যদি একবার এখান থেকে চলে যাই আমার বাবা কোনো দিনও আমাকে আর মেয়ে হিসাবে মেনে নেবে না। আমার নানু কত ডেয়ারিং, শুধু জানতে পারছে তোমার সাথে আমার প্রেম আছে, আমাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিছে এবং খুব দ্রুতই আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিছে। তার এই সম্পর্কটা কখনোই মানবে না। আমি বললাম যদি আমাকে বাঁচাতে চাও তাহলে তুমি আসো, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, প্লিজ তুমি চলে আসো। এরকম করে কান্নাকাটি করার পরেও তখন বলে ঠিক আছে, তুমি টেনশন করো না, তাহলে আমি চলে আসবো। ঠিক এর পরেই আমাদের একটা দিন তারিখ ঠিক হয় এবং ওই দিন তারিখ অনুযায়ী ও তখন আমার সাথে চলে আসে। চলে আসার পর আমি তোকে আমাদের বাড়িতে উঠাই না, আমি ওকে আমাদের রংপুর শহরের দিকে, আমার কাছে কিছু টাকা থাকে, আমি মোটামুটি ওই যে মাদক ব্যবসা করতাম, অনেক বেশি টাকা ছিল এবং ওর কাছেও মোটামুটি অনেক টাকা আছে। ওই টাকা দিয়ে তখন আমরা কী করি, রংপুর শহরে উঠি। উঠার পরে ও তখন উকিলের মাধ্যমে ওর আগের যে হাজব্যান্ড বিদেশে থাকে ওনার জন্য ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়, ডিভোর্স করে দেয় এবং এই ব্যাপারটা তার বাবা মা দুজনেই জানতে পারে। তারা অনেকভাবে তার সাথে যোগাযোগ করে এবং তাকে বুঝিয়ে বলে যে মা যা হবার তা হয়েছে, তুই চলে আয়, এভাবে থাকিস না, তোর জীবনটা তুই এভাবে নষ্ট করিস না, তোর যা যা লাগে আমরা সব কিছু করবো, তোর সাপোর্টে আমরা সবসময় থাকবো, তুই চলে আয়, খুবভাবে বলে। কিন্তু ওর কথায় একটা যদি মেনে নিতে হয় তাহলে তোমরা হিরোইনকে সব মেনে নাও, কিন্তু তার বাবার কথায় একটা যে কোনো ভ্যান গাড়ির ড্রাইভারের ছেলেকে আমি মেনে নিব না, তা তো নাই। এবং এই ছেলে মাদক ব্যবসা করে, এরকম মাদক মাদক চোরা কারবারি ছেলেকে আমি কখনোই মেনে নিব না। ওই দুটো কারণে আমাকে তারা মেনে নিলই না। এভাবে প্রায় 2 মাসের মতো আমরা একই করে সংসার করলাম। ওর পরিবার থেকে কোনোভাবেই সম্পর্কটা মেনে নিল না। 2 মাস পরে আমার বাবা আমার সাথে দেখা করার জন্য রংপুর শহরে আসে, ফোনের মাধ্যমে যোগাযোগে আসে। আসার পরে বাবা আমাকে বলে যে কী ব্যাপার, এটা তুই কী করলি? আমি বললাম আমি কিছু করি নাই তো, যেমনটি হয়েছে তেমনটি আমি ওরে পছন্দ করি। আমার বাবা বলে একটা বিবাহিত মেয়েকে তার স্বামীর বাড়ি থেকে তুই নিয়ে আসলে কাজটাকে ভালো করলি? আমি বললাম জানি না আমি কী করলাম। আমার বাবা তখন বলে তাহলে কী করবি তুই এখন? আমি বললাম আমি বুঝতেছি না কী করবো। আমার বাবা বলে যে ঠিক আছে তাই তুই বাড়িতে চল, যা আছে ওখানে হবে। আমি বললাম যে না, ওর নানু এখন আসছে, ওর নানু আছে বাড়িতে, এখন ওর ওইখানে নিলেও নানু আসবে আমাদের বাড়িতে, ঝামেলা করবো, আমি যাবো না। এই কথা বলে বাবা আমাকে বুঝে শুনে বাবা তখন বাড়িতে চলে গেল। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে বাবা বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারলো না। বাবা বাড়িতে যাওয়ার আগে আমার মোবাইলে কল আসলো যে আমার বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। খবর শোনার পর আমি তখন পাগলা কুত্তার মতো দৌড়ে হসপিটালে গেলাম, আমাদের এলাকার হসপিটালে। এবং ওই হসপিটালে যাওয়ার পর আমি জানতে পারি যে আমার বাবার ডেড বডি আমাদের বাড়িতে নিয়ে গেছে। আমি তখন বাবার লাশ নিয়ে বাবার কাছে যাই এবং আমার বাবাকে দেখার পরে এত কষ্ট হলো। বাবা যাই হোক, যতই কিছু করুক, বাবা তো খুব কান্নাকাটি করলাম এবং সকালে এই ঘটনা ঘটলো এবং বিকালের দিকে বাবার লাশ আমরা মাটি দিয়ে দিই সন্ধ্যার আগে। বাবা লাশ মাটি দিয়ে মাগরিবের পরে আমি তখন পুনরায় আবারও রংপুরে ফিরে আসি। আমাদের দুজনের কাছে যে পরিমাণ টাকা ছিল সব টাকাই প্রায় শেষের দিকে, হাতে তেমন কোনো টাকা পয়সা নেই, খুব কষ্ট করে কাটতেছিলাম। ও আছে এখানে আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছিলাম। বাবা মারা যাওয়ার কয়েকদিন আগে আমার বড় ভাইয়া, যে বড় ভাইয়া হচ্ছে পালায়ে গেছিল বাড়ি থেকে, ওই বড় ভাইয়া আবার এলাকাতে ফিরে আসছে। বড় ভাইয়া বড় বাসের ড্রাইভার, মানে বড় বাস চালায় ভাইয়া। ঢাকা রংপুরের যে বাস ওইগুলো নাকি ভাইয়া চালায়। ভাইয়া আবারও বাড়িতে আসছে, অনেক আগে আসছে, এটা আমার বলতে খেয়াল ছিল না, তো ওভাবে ভাইও আসে বাড়িতে। বাবাকে মাটি দেওয়ার পরে তখন ভাইও আমাকে বললো
যে তুই একটা কাজ কর, তুই তোর বউকে নিয়ে চলে আয়, যে এইভাবে থাকিস না, এটা ভালো দেখায় না, আমরা সবাই মিলে একসাথে থাকবো। এবং সৎ মা আমাদের সাথে অনেকটা ভালো হয়ে যায়। তো আর আমার সৎ মায়ের ঘরে কোনো সন্তানাদি হয় নাই, এই জন্য উনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। পরে আমি ইভাকে বললাম যে ইভা, আমাদের তো অনেক গরিব, এরকম এরকম তুমি কি থাকতে পারবো? ও আমাকে বলে পারবো, কোনো সমস্যা নেই, তুমি আমাকে নিয়ে চলো। এরপর আমি ইভাকে নিয়ে দেন চলে আসলাম আমাদের গ্রামে। আসার পরে একইভাবে থাকতেছি, এবং এরই মাঝে ওর বাবা নাকি ওকে ত্যায্য করে দেয়, মানে কোনো টাকা পয়সা দেয় না, কোনো কিছুই দেয় না, ওনার মেয়ে নাই, ওই সেগুন ওনার মেয়েকে ত্যায্য করে দেয়, মানে টোটালি ত্যায্য করে দেয়। আমাদের বাড়িতে আসার পরে ও নানা নানু বা ও নানু বাড়ির কেউ একটা বারের জন্য ওকে দেখতে আসে না, মানে আমাদের সাথে পুরোপুরি সম্পর্কটাই ছিন্ন করে দেয়, পুরোপুরি সম্পর্কটা শেষ করে দেয়। তো দুজনের আসলে খুব বেশি অভাব, চলতে পারি না। ইবারের কাছে যত টাকা ছিল সবই শেষ, আমার কাছেও শেষ। তো বড় ভাই তখন বাস চালাইতো, বাস চালায় যা কয়েক টাকা পাইতো ওটা দিয়ে তখন পরিবারটা চলতেছিল, বাবার তো কোনো টাকা ঢুকেছিল না। আর সৎ মা তো সৎ মাই। তো ইবা তখন আমাকে বলে যে তুমি একটা কিছু করার জন্য চেষ্টা করো। বাট আমি এমন একটা ছেলে যে আমি কখনোই কোনো দিন কাজ করে খাবার খাইনি, মানে আমি কোনো কাজ করতেই পারি না। তো ইবা আমাকে বলে তুমি এটা করো ওইটা করো, বাট আমি কী করবো আমি নিজেও বুঝতে পারি না। ও আমাকে যতই বলে তুমি কাজ করো না, কিছু একটা করো, বাট আমার ভিতরে বারবার একটা জিনিস আসতেছে, আমাকে দিয়ে কোনো কাজ হবে না, আমি চেষ্টা করলেও কোনো কাজের প্রতি অ্যাক্টিভ আনতে পারবো না, আমি পারি না। যাই হোক, এমন করে দিন আর রাতগুলো কাটতেছে, কাটতে কাটতে ইভা মানে কেমন যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে, মানে একটু অন্যরকম গম্ভীর গম্ভীর হয়ে যাচ্ছে। মানে ওই যে আমি কোনো কাজ টাজ করি না, সারাদিনও বাসায় বসে থাকি বা ফ্রেন্ডের সাথে আড্ডাবাজি করি, আর যে নেশাটা ধরেছিলাম এই নেশাটা তো আসলে ছাড়তে পারি না। যতই কিছু হোক, সম্পর্ক করি, বিয়ে করে, যাই হোক, এই নেশা যারা একবার ধরে ওরা এটা সহজে ছাড়তে পারে না। ওই নেশার ঘোরে আমি তখন ঘুরতেই থাকি, মানে ওই নেশা আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছিল। যাই হোক, এমন করে সময়গুলো কাটতেছে, কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ইভাকে বললাম যে ইভা, আমি এখান থেকে চলে যাব, আমার ঢাকাতে যাবো, ঢাকাতে গিয়ে কিছু একটা করবো। ওইখানে একটা ফ্রেন্ডের সাথে কথা বলি, একটা দোকানে আমার চাকরি হয়, ওই দোকানে আমি চাকরি, মানে কাপড়ের দোকানে, ওখানে চাকরি করবো, ওকে এটা বলি। ও বলে তাহলেই তো ভালো, তুমি যাও ওইখানে গিয়ে অ্যাটলিস্ট কিছু একটা করো, টাকা পাঠাবা তাহলে হবে। এই কথা বলার পরে আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তখন ঢাকায় চলে যাই। ঢাকায় আমি ১ মাস কাজ করি, ১ মাস পরেই একদিন ইভা আমাকে হঠাৎ করে কল দিয়ে খুব কান্নাকাটি করতেছে, প্রচণ্ড কান্নাকাটি করতেছে, এবং বলে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, আমি থাকবো না, আমি চলে যাবো, মানে বাড়িতে আসো এটা বলতেছে। আমি বললাম কেন, চলে যাবো কেন, কী হয়েছে? ও বলে তুমি আসো, আমাকে নিয়ে যাও ঢাকাতে, আমি এখানে থাকবো না। তাই আমি বললাম যে ঠিক আছে, তোমাকে আমি ঢাকাতে নিয়ে আসবো, এটা তো কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা কি তুমি তো আমাকে বলবা। ও আমাকে বলে তুমি দেখো তোমার মা তোমার ভাই মিলে কি পাগলামি করতেছে। আমি বললাম কী পাগলামি করতেছে? ও আমাকে বলে তুমি আসো। তো এই কথা আমি তো আবার আমার এলাকার কোনো লোকের সাথে কথা বলি না, আমি যে সিমটা ইউজ করি ওই সিম নাম্বারটা শুধু ইভাকে দিয়েছিলাম, ইভাই নাম্বারটা জানে, আর কাউকে না। এবং আমার মা আমার ভাইও কিন্তু আমার ফোন নাম্বার জানে না। পরে আমি এলাকাতে আসলাম পরের দিন। আসার পরে আমি আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে, 4টা বাজে। 4টার সময় আমি এলাকাতে ঢোকার পরে সবাই আমাকে দেখা মানে কেমন যেন একটু অন্যরকম সম্মান করতেছে, মানে অন্যরকম সম্মান ভুগতে ভালোবাসে দেখে আমাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আমি বললাম কি সমস্যা কি, আমাকে খুব মানে মনে হয় যে কোনো মানে প্রাইম মিনিস্টার, আমি এরকম সম্মান দিয়ে মানুষ আমাকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। আমি বাড়িতে যাওয়ার পর দেখতে যে অনেকগুলো মানুষ ওখানে জড়াইত আছে, অনেকগুলো মানুষ, এবং একটা লোক মানে একটু অন্যরকম, মানে ঠাকুর টাকুর ওই টাইপের, মানে এরকম দাড়ি টাড়ি আছে, একটু মাথায় এলোমেলো চুল, মানে কেমন জানি একটা অদ্ভুত টাইপের একটা লোক। আমি তখন বললাম যে ইভা কোথায়? বলে ইভা ঘরে আছে। এবং আমি ইভার কাছে যে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি ওর হাতটা পুরো ব্যান্ডেজ করা, এরকম ব্যান্ডেজ করা হাতটা। হাঁটা দেখার পর আমি তখন ওর কাছে গেলাম, কী হয়েছে? ও তখন কান্না করতেছে, প্রচণ্ড কান্না করতেছে। আমাকে বললো তুমি আমাকে ঢাকায় নিয়ে চলো, আমাকে ঢাকায়, আমি বললাম ঢাকায় নিয়ে যাবো, কী হয়েছে, তোমার কী সমস্যা? ও আমাকে বললো তোমার মা আমার শরীর থেকে রক্ত নিয়ে যাচ্ছে। আমি বললাম কি, আমার মা তোমার শরীর থেকে রক্ত কেন নিয়ে যাবে? আমাকে বলে কেন নিয়ে যাচ্ছে তুমি জিজ্ঞেস করো না, তোমার মা কেন আমার শরীর থেকে রক্ত নিয়ে যাচ্ছে? আমি তখন মাকে ডাকলাম, মাকে ডাকার পর মা আসলো, আমার সৎ মা আইসা আমাকে জড়াই ধরে বলতেছে মানিক রে রতন রে, আমরা 7 রাজা ধন পাইছি, আমরা 7 রাজার ধন পাইছি, আমাদের আর কিচ্ছু লাগবে না, এখন থেকে আমরা কোটিপতি হয়ে যাবো, দেখ একদিনে আমরা প্রায় 20,000 টাকার মতো পাইছি। এটা বলে আমাকে আমাকে অনেকগুলো টাকা দেখাচ্ছে, 20 টাকা, 100 টাকা, 10 টাকা, 500 টাকা নোট দেখাচ্ছে। আমি তখন বললাম যে এই টাকা পাইলা কোত্থেকে, কী হয়েছে, ঘটনা কি? আর এই বাইরে এত লোক, তুমি নাকি আমার বউয়ের থেকে রক্ত নিয়ে গেছো, কারণটা কি? আমার মা বলে এই টাকা তো তোর বউয়ের রক্ত বিক্রি করে পাইছি। আমি বললাম কী বললো, আমার বউয়ের রক্ত বিক্রি করে একদিনে 20,000 টাকা, ঘটনা কি? আমার মা বলে তুই বেরিয়ে আয়, আমার বউ বলে তুমি বাইরে যাও না, তুমি এখানেই থাকো। আমার মা টানাটানি করতেছে, আমি যাচ্ছি না। পরে বললাম যে তুমি বের হও, আমি ইবার সাথে কথা বলে আসি। পরে মাকে বের করে দরজা লাগাই দিলাম, লাগিয়ে ইবাকে জিজ্ঞেস করতেছি ইবা কী হয়েছে, ঘটনা কি, আমার কাছে বলো। ও আমাকে বলে আমি কিচ্ছু জানি না, আমি গেছিলাম পানি আনার জন্য, ওই পুকুর থেকে পানি আনার জন্য গেছিলাম,
পানি আনার পরে দেখলাম যে মানে এক সাপুড়ে ওইখানে বসে আছে। আর এর আগে মানে আমার পা কেটে গেছিলো। সকালবেলা ওই যে আপনারা যারা বঁটি চেনেন, বঁটি ছিল আরকি। ওইটার মধ্যে তার কেমনে পা লাগছে, ওর পা কেটে অনেক রক্ত বেরিয়েছিল। মানে এটা আমাদের উঠানের পাশে অনেক রক্ত বেরিয়েছিল। হওয়ার পরে আমার মা নাকি ওর সাথে ঝগড়া করতেছে যে ঘরে পানি নেই, কিছু নেই। ওই মানে পা কাটা যাওয়ার পরেও ও তখন কী করছে, ওটাকে বাঁধছে, বাইন্ধা ওই মানে মানে ওই যে কাটা পা নিয়ে ও তখন পানি আনার জন্য গেছিল। কারণ পানি আনার পরেই ও দেখতেছে যে অনেকগুলো মানুষ ওখানে, এবং এখানে একটা সাপুড়ে বসে আছে। ওকে দেখার পরে নাকি বলতেছে, আমি পাইছি আমার নাগিন রে, আমি পাইছি আমার নাগিন রে। এটা বলে ও নাকি তখন ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরেই আমার মা নাকি ওরে নিয়ে মানে আনছে যে তুমি আসো আসো, ওকে আনছে। আনার পরে ওই সাপুড়ে নাকি তার ভয়ঙ্কর একটা সাপ ভিতর থেকে ছেড়ে দিল। আমি আগেই বলেছিলাম যে ইবার চোখ দুটো দেখতে একেবারে সাপের মতো ছিল, মানে নর্মাল মানুষের মতো না, একদম দুটো চোখ একদম সাপের মতো, মানে একটু করাতি করাতি টাইপের চোখ ছিল, ভয়ঙ্কর টাইপের ছিল এরকম। এটা আমার প্রথম থেকে ওকে আমার ভালো লাগতো এই চোখগুলোর কারণে। এবার ওই সাপ ছেড়ে দিল। সাপ ছেড়ে দেওয়ার পরে এই সাপ সবাই কাছে যায়, সবাইকে ছোবল দেয়, কিন্তু ইবার কাছে গেলে সাপ চলে আসে। মানে ইবাকে নাকি সবল দেয় না। ইবার কাছে যায়, ইবার কাছে গেলে সবল দেয় না, ইবাকে দেখলে নাকি দূরে সরে যায় এরকম। তো পরে ইবা নাকি আমার মাকে জিজ্ঞেস করছিল কী হয়েছে, কীভাবে এই সাপ কোত্থেকে আসলো বা ঘটনা কি। পরে আমার মা নাকি ইবাকে বলতেছিল যে তোমার যে পা কাটছো, ওই পা কাটা রক্ত দেখেই এই মানে উনি সাপুরিয়া বুঝে গেছে যে তুমি মানুষ না, তুমি নাগিন, এটা বলে। ও তখন নাকি আমার মাকে বলতেছিল তুমি কি বলো, মানে কি বলে না আমি নাগিন, এটা সেটা। এই সময় আমার মা এসে আবারও দরজা ধাক্কা দিতে শুরু করছে, এই তোরা বের হ বের হ বের হ, এই মানুষ আসছে বের হ, এই ইবাকে দেখবে মানুষ আসছে বের হ। আমি তখন বললাম যে তুমি ভিতরে থাকো, আমি বের হই। পরে আমি ইবাকে ভিতরে রেখে দরজাটা খুইলা আমি আবার দরজা বাইরে থেকে লাগাই দিয়া মা নিয়ে গেলাম পুকুর পাড়ে। মা কী হয়েছে আমাকে বলো তো। মা বলে, আরে তোর বউ তো বোনের তো নাগিন আমাকে বলে। আমি বললাম যে হ্যাঁ ও নাগিন, ও সাপ, ও সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার ঘটনা কি, কী হয়েছে আমার কাছে বলো। মা আমাকে বলে তোর বউ পা কাটছিল, পা কাটার পরে রক্ত বেরিয়েছিল, এরপরে এই সাপুরে যাওয়ার সময় রক্ত দেখছে, এবং রক্ত দেখে ও বলছে এটা মানুষের রক্ত না, এটা নাকি সাপের রক্ত। আমি তখন বললাম আমি ওর সাথে সংসার করতেছি, আমি ওকে বিয়ে করছি, আমার বিবাহিতা বউ, ও সাপ হয় কেমন করে, তুমি এগুলো কী বলতেছো মা। এবং আমি ওকে ফার্স্টে বিয়ে করি নাই, এর আগে ওর আরেকটা বিয়ে হয়েছে, এসব করার তো কোনো মানে হয় না। আমার মা তখন আমাকে বলতেছিল তুই বুঝতেছিস না, এটাও সাপ ওর সাথে আছে, নাইলে তুই জানিস না এরকম সাপ ছেড়ে দিছে, সাপ সবাইকে সবল দিচ্ছে, দৌড়াচ্ছে কামড় দেওয়ার জন্য, কিন্তু তোর বউয়ের কাছে সাপ যায় না। তোর বউকে দেখলে সাপ এরকম পিছনের দিকে চলে আসে, মানে তোর বউ যে নাগিন এটা ওই সাপ ওই দিন প্রমাণ করে দিছে। আমি বললাম তাহলে এখন তুমি কী করতেছো। মা বলল ও রক্ত দিয়ে আমরা তাবিজ বানিয়ে মানুষদেরকে দিচ্ছি, মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতেছি। আমি তখন বললাম যে ওর শরীর থেকে তোমরা রক্ত নিতেছো, ও কি মানুষ, ও কি বাঁচবে। মা বলে যে না, শুধু এক ফোঁটা এক চিমটি রক্ত দিয়ে আমরা তাবিজ বানাচ্ছি, মানে এক সিরিজ দিয়ে হাজার হাজার তাবিজ বানানো যাবে এরকম করে মা বলতেছে। আমি বললাম যে শোনো, এই ধরনের পাগলামি বন্ধ করো, এগুলো সব ছাড়ো। আমি তখন দৌড়ে গেছি, গিয়ে ওই সাপুরের কাছে যাবো, ওর এখান থেকে বিদায় করবো। মূলত ঘটনাগুলো মা আর আমার বউয়ের কথা শুনে বুঝতে পারলাম ওই ঘটাইছে, মানে ওই মানুষটা জড়ো করছে, ওই সব কিছু করছে, এবং এটা থেকে ওই তখন বিন বাজাচ্ছে, সাপ দেখাচ্ছে, মানুষকে ওই পাগল বানাচ্ছে। আমি তখন দৌড়ে যাচ্ছি, সাপুরে গেছে, আমার ভাই তখন এসে আমাকে ধরলো, ধরে বলতেছি হিরণ তুই কী করতেছিস। আমি বললাম ভাইয়া এত বছর পরে তুমি আসছো, তুমি একটা অঘটন করে অলরেডি বাড়ি থেকে পালাইছো, এরপরে তোমার এই অঘটনের কারণে মাও খুব কষ্ট হয়েছে, মাও চলে গেছে বিদেশে, এত কষ্টের মাঝে দিনগুলো কাটাইতেছি, এরই মাঝে হঠাৎ করে আমি আমার বউকে নিয়ে তোমরা এটা কোন ধরনের ব্যবসা শুরু করছো। আমার ভাই বলতেছে এটা ব্যবসা না, তোর বউয়ের মাঝে কিছু একটা আছে, আমাকে এটা বলে। এবার তো আমার বউয়ের মাঝে কী আছে, কী আছে আমার বউয়ের মাঝে। আমার বড় ভাই বলতেছে কিছু একটা আছে, এখন ওর নাইলে এভাবে কেন, ওর রক্ত দেখে কেন সাপুরিয়া ওরে মানে বলে ফেলবে যে ওর সাথে কিছু একটা আছে। ইভেন ওই সাপ ছেড়ে দিল, সবাইকে কামড় দিল, সবার কাছে গেল, কিন্তু তোর বউয়ের কাছে খেলাটা তো কোনো নর্মাল কিছু হতে পারে না। আমি আমার মাকে আর আমার মানে বড় ভাইকে খুবভাবে বুঝাই যে এই ধরনের পাগলামি করো না, তোমরা বুঝতে চেষ্টা করো। আমার বড় ভাই আর আমার মা আমার কোনো কথাই শোনে না। আমি তখন বাধ্য হয়ে ঘরে আসি, ঘরে আসার পরে দেখি বা কান্না করতেছে, মানে একদম শুয়ে কান্না করতেছে। আমি তখন বললাম যে দেখো আমি কী করতে পারি তুমি বলো। আমি মাকে বলছি, বড় ভাইকে বলছি, ও আমাকে বলে তাহলে চলো আমরা আজকে রাতে যেমন করে একবার ওইখান থেকে পালাইছি, এমন করে আমরা এখান থেকেও পালাইয়া যাবো। এইবার আমাকে এটা বলতেছে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। ও মা, আমি এই দিন রাতে আমি ওখানে চলে যাবো, রাত 1টা বাজে, আমি অলরেডি সিএনজি খবর দিয়ে রাখি, কিন্তু আমি রাত 1টা বাজে প্রস্তাব করার নাম দিয়ে যখন ঘর থেকে বেরোই, দেখবে আমাদের বাড়ির সামনে 5-6 জন লোক দাঁড়ায় আছে, মানে এরা মূলত আমাদেরকে পাহারা দিচ্ছে। আমি তখন বুঝতেছি না যে এখন কী করা যাবে। বাসা থেকে যে বের হবো, ওই বের হওয়ারও কোনো সুযোগ নেই।
তখন মানে মাথার মধ্যে কোনো কিছু কাজ করতেছে না যে কী করা যায়, কী করতে পারবো? এবং চোখের পানিগুলো তখন টলমল, টলমল করতেছে। মানে কোনো কিছু মাথায় আসতেছে না। বড় ভাইকে আমি তখন ওই রাত অনেক রাত তখন বড় ভাইয়ের কাছে গিয়ে বড় ভাইকে আবার বলি যে, "ভাই আমার বউর উপরে এভাবে তোমরা টর্চার করো না, ও মরে যাবে। ও কিন্তু এমনিই তো অনেক হ্যাংলা, অনেক পাতলা, অনেক শুকনা। আর তার উপর ওর রক্ত দিয়ে তোমরা যে ব্যবসা শুরু করছো এগুলো বন্ধ করো না।" আর বড় ভাই কিছুই শোনে না। পরের দিন আবারও ডাক্তার চলে আসলো। আবার আমাদের এলাকাতে এক হারামির ডাক্তার আছে। ও এসে ওর ইনজেকশন দিয়ে ওর শরীর থেকে রক্ত নেয়। ওই শরীর থেকে রক্ত নেয় এবং সেই রক্ত দিয়ে তাবিজ বানানো হয়। ওই শরীর থেকে রক্ত নিবে, ওই রক্ত দিয়ে ওই ডাক্তারই তাবিজ বানাবে। মানে ওই ডাক্তার রক্ত দিবে এবং ওই রক্তগুলো দিয়ে কেমনে, কেমনে আমার মা, আমার ভাই আর ওই কবিরাজ এই ৩ জনে মিলে তখন তাবিজ বানায় এমনি, এমনি বিক্রি করে। আমার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটতেছে। আমি ঢাকায় যেখানে চাকরি করি আমার চাকরিটাও চলে গেছে। আমার কোম্পানি থেকে মানে ওই দোকানদার আমাকে ফোন করে যাইতে বলছে, আমি যেতে পারি নাই। আমার চাকরিটাও চলে গেছে। আমি তো আর আমার বউকে এভাবে রেখে যেতে পারি না। এবং এমন যে ঘটনা যে আমি যে আমার শ্বশুর বাড়িতে যাবো তাদের সাপোর্ট দিবো তাও না। কারণ আমার শ্বশুর-শাশুড়ি অলরেডি আমার বউকে ত্যায্য করে দিয়েছে। তারা এই মেয়ের কোনো খোঁজখবর নিবে না, এই মেয়ের কোনো কথা শোনে না। এইভাবে ৩ দিন পর্যন্ত আমি থাকি। কিন্তু ওই ৩ দিনে আমি কোনোভাবে কোনো কিছুই ঠেকাইতে পারি না। না আমার ভাইয়াকে, না আমার মাকে, না আমি কাউকে কোনো কিছু ঠেকাইতে পারি। এইবারে বাধ্য হয়ে আমি তখন কী করলাম, আমাদের এলাকার যে চেয়ারম্যান সাহেব ছিল, আমি তখন চেয়ারম্যানের কাছে গেলাম। বাধ্য হয়ে চেয়ারম্যানের কাছে গিয়ে চেয়ারম্যানের কাছে বিচার দিলাম যে, "চেয়ারম্যান সাহেব এই ঘটনা, আমার বউকে দিয়ে এরকম, এরকম ব্যবসা করতেছে। আমার ভাই আর আমার মা মিলে আপনি এটার কিছু একটা করেন। আমি তো এভাবে করতে পারি না এটা।" কিন্তু অবাক হয়ে গেলাম আমাদের এলাকার চেয়ারম্যান তখন আমার মায়ের সাপোর্ট নিয়ে কথা বলতেছে, আমার ভাইয়ের সাপোর্ট নিয়ে কথা বলতেছে। উনি বলতেছে মেয়েটার মাঝে কিছু একটা আছে। যদি না থাকবে তাহলে প্রতিদিন হাজার, হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে এখান থেকে তাবিজ নিয়ে যায় না। আমি বললাম, "তাবিজ তো আমার বউ দেয় না। তাবিজ দেয় ওই সাপুড়ি আর আমার মা আর আমার ভাই।" উনি বলে, "তোমার বউয়ের কাছ থেকে রক্ত নিয়ে তাবিজ বানানো হয়।" আমি কোনোভাবেই কোনো কিছু ঠেকাইতে পারি না এবং এভাবে চলতে, চলতে আমাদের মেইন রাস্তা থেকে আমাদের বাড়িতে আসতে রাস্তাটা সম্পূর্ণ ভাঙা ছিল। ওই ভাঙা রাস্তার কাজে আমার মা ধরে, আমার ভাই ধরে যে রিক্সা দিয়ে অনেকে বাড়ি পর্যন্ত আসতে পারে না। এইজন্য ওখানেই হচ্ছে মানে ব্রিজ বানাবে, রাস্তা তৈরি তারা রাস্তা তৈরির কাজ শুরু করে দিয়েছে। এবং এত পরিমাণের মানুষ আছে, আমি অনেক গুজবের কথা শুনেছি। কিন্তু বাংলাদেশের মতো এরকম গুজব আমি পৃথিবীর কোথাও দেখি নাই। মানে হাজার, হাজার মানুষ আছে। কি এইখানে কি পায় আল্লাহ জানে। সবার মুখে, মুখে কথা একটা যে এই বাড়িতে নাকি নাগিন ধরা পড়ছে। মানে সবাই একটা কথাই বলে যে এই বাড়িতে নাগিন ধরা পড়ছে, নাগিন ধরা পড়ছে। ওই নাগিনের কাছে ৭ রাজার ধন আছে। এগুলোই বলতেছে। আর আমার বউ ঘর থেকে বের হইতে পারে না। তাকে পাহারা দিয়ে রাখতেছে। ১৫টা দিনের মতো আমি এই ঘটনাগুলো বাড়িতে দেখে যাচ্ছি। ১৫টা দিন আমি এই কষ্টগুলো সহ্য করে যাচ্ছি। আমি কোনোভাবেই কিছু করতে পারি না। এবং অনেকে আছে আমার বউকে এক নজর দেখবে, ৳৫০০ ৳১,০০০ দিয়ে যায়। যে ঘরের ভিতরে নাগিন আছে, নাগিনকে এক নজর দিব। ৫০০, ১,০০০, ৳২,০০০ পর্যন্ত আমার মায়ের হাতে দেয়। আইসা এক নজর আমার বউকে দেখে যে এরকম টর্চ লাইট টিপ দেয়, টিপ দিলে আমার বউর চোখগুলোতে ওই যে করাতি টাইপের সাপের মতো চোখের দিকে টিপ দিয়ে ভয় পায়। অনেকে এরকম চিৎকার দিয়ে ওঠে যে, "ওহ মাই গড! কি দেখলাম?" এরকম করে চিৎকার করে ভয় পায়। এবং আমার মা এটা দিয়ে রমরমার ব্যবসা শুরু করে দিল। একটা পর্যায়ে আমি তখন মায়ের সাথে খুব রেগে গেলাম যে, "না, এটা হতে পারে না। আমি এভাবে আমার বউর শরীর থেকে আর রক্ত নিতে দিব না। আমি আইনের আশ্রয় নিব, থানায় যাব, পুলিশ আনবো।" এগুলো বলে ধমক দেওয়ার পরে একটা পর্যায়ে আমার মা আর আমার ভাই মিলে তখন বলতেছে, "ঠিক আছে তাহলে আর তোর বউর থেকে রক্ত নিতে হবে না। আমরা হসপিটাল থেকে রক্ত কিনে আনবো। ওই রক্ত দিয়ে আমরা তাবিজ বানাবো। আমরা আর সুইচ দিয়ে তোর বউয়ের কাছ থেকে রক্ত নিব না।" এবার আমার বউয়ের কাছ থেকে রক্ত নেয়। কিন্তু যতই মানুষ আসতেছে, মহিলা আসতেছে, পুরুষ আসতেছে, যারাই আসতেছে তারা আমার বউকে দেখবে। মানে সবার কথা একটা আমার বউকে দেখবে। যত টাকা লাগে আমার মাকে দেখবে, কিন্তু আমার মাকে দেখবে কিন্তু আমার বউকে দেখবে। এরকম করে আমার বউকে তারা দেখে যাচ্ছে, আমার বউকে দেখতেছে। মানে এমন এক ঘটনা আমাদের এলাকাতে শুরু হয়, মানে কোনোভাবে এটা থেকে কেউ নিস্তার পায় না। কোনোভাবে আমি এটা থেকে বের হইতে পারি না। লোভ এমনভাবে আমার মা আর আমার ভাইকে ধরে বসে, আমি তাদেরকে যতভাবেই বলি, যতভাবেই বুঝাই যে এটা ভালো না, এটা ঠিক না, তোমরা এটা অফ করো। কিন্তু তারা কোনোভাবে এটা অফ করে না। এবং এমন বলতে খারাপ লাগে, মানে কি করে বলবো জানি না, আমার বউয়ের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক আমার মা হতে দেয় না। কারণ আমরা রাতের বেলায় ঘুমাইলে আমার মা কোনোভাবে আমাদের গেট লাগাইতে দেয় না। আমরা যে গেট লাগিয়ে ঘুমাবো এটা আমার মা দেয় না। মানে গেট খোলা রেখে আমাদেরকে ঘুমাইতে হবে। এবং মা সবসময় বলে যে গেট খোলা রেখে ঘুমাবি, গেট লাগাইতে পারবি না। আমাদের ঘরের গেট লাগাইতে পারি না, দরজা লাগাইতে পারি না। এমন একটা কষ্ট, এমন একটা দুঃখ, প্রায় ২ মাসের মতো এভাবে কষ্টগুলো সাফার করে। আমার বউ খাওয়া-দাওয়া করে না, ঘুমায় না। এবং একটা পর্যায়ে আবার মা এরই মাঝে আবার ওর কাছ থেকে মাঝে, মাঝে আমি যখন বাসায় থাকি না, ওর জোর করে ধইরা ডাক্তার দিয়ে ওর হাত থেকে রক্ত নেয়া যায়। মানে রক্ত নিয়ে যায় ওর হাত থেকে, এরকম করে। এরকম করতে, করতে প্রায় ৪ মাসের মতো আমি বাড়িতেই থাকি। ৪ মাস এ ধরনের সমস্যাটা হয়। ৪ মাস পর আমার বউ কিন্তু এই ৪ মাসে টোটালি ঘর থেকে বের হচ্ছে না। ঘরেই থাকতেছে এবং সবকিছু ঘরেই করতেছে। প্রতিদিন ওকে দেখাইও আমার মা হাজার, হাজার টাকা নিতেছে মানুষের কাছ থেকে।
ওরে দেখায় টাকা নিতেছে। পরে এমন করতে, করতে একটা পর্যায়ে আমার বউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যায় বলতে ও দুপুরবেলা এরকম মাথা ঘুরে পড়ে যায়। মানে এরকম চোখ-টোখ টানা দিয়ে ফেলে। আমি তখন তাকে ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমার মা আর আমার ভাই আমাকে ওকে ডাক্তারের কাছে নিতে দিবে না। ডাক্তারের কাছে নিয়ে যাবো না। পরে গ্রাম্য ডাক্তার আছে, ডাক্তার এসে ওষুধ-টষুধ দিয়ে যায়, ও একটু ঠিক হয়। কিন্তু দিন যত সামনের দিকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ইভা জামিনী কেমন দুর্বল হয়ে যাচ্ছে। শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে, কথা বলতে পারে না এবং কথা বলতে গেলে ওর মুখ থেকে লালা বের হয়। এক ধরনের বাচ্চাদের মুখ থেকে যেরকম লালা বের হয় না, এরকম লালা টাইপের বের হয়। আমি দেখতে পাচ্ছি যে ও মরে যাচ্ছে, ও নিস্তেজ হয়ে যাচ্ছে। কিন্তু কোনোভাবে আমার মা আর আমার ভাই আমাকে ছাড়তেছে না। আমি তাদের উপরে কোনো কথাও বলতে পারতেছি না। তারা কি করে, ওর একটা অন্ধকার ঘরে শোয়ায় রাখে এবং সেখানে বিভিন্ন লোক আসলে তার মুখের মধ্যে টর্চ লাইট বা আলো দিয়ে ওর মুখটা দেখায় এবং সেই লোকের কাছ থেকে ৳৫০০ ৳১,০০০ করে নেয়। এটা নাকি নাগিন। এই নাগিন বলে, বলে টাকা নিয়ে যাচ্ছে। এমনই করতেছে। এভাবেই হচ্ছে কাহিনীগুলো আমার মা আর আমার ভাই দুজনে মিলে করে যাচ্ছে। এরকম করতে, করতে আমি একটা সময় দেখলাম যে আমার বউর অবস্থা এতই খারাপ, ও আর খাওয়া-দাওয়া করতে পারে না এবং মানে এক ধরনের এরকম ভাইব্রেশন করতে থাকে শরীরটা, যেরকম কাঁপাকাঁপি করতে থাকে। মানে কেমন জানি একটা খারাপ অবস্থা ওর হয়ে যায়। একদিন আমি আমার বড় ভাইয়ের পা ধরে কান্না করি, "ভাই আমার বউটা বাঁচবে না। ওরে আমরা একটাবার একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে, ওটা একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে দাও।" এইভাবে কান্নাকাটি করার পরে এরপরে আমার ভাই মাইক্রোবাস ঠিক করে, কিন্তু রাত ১২টা বাজে নিয়ে যাবে। রাত ১২টা বাজে নিবে এবং রাতের আগেই ওরে আবার বাড়িতে নিয়ে আসবে। কারণ ও যে অসুস্থ, এটা যদি মানুষ জানতে পারে তাহলে মানুষ বিশ্বাস করবে না যে নাগিনটা তো কখনো অসুস্থ হতে পারে না। আমার ভাই বলে, "নাগিনটা তো অসুস্থ হয় না, সুতরাং এটা মানুষ জানলেই সমস্যা।" রাত ১২টা বাজে মাইক্রোবাস ভাড়া করে আমার বউকে আমাদের রংপুর সদর হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিলে ডিউটিরত ডাক্তার বলে যে ওনার অবস্থা ভালো না, ওনাকে অনেক টেস্ট করতে হবে, আপনারা নিতে পারবেন না। আমার ভাই তখন ওখানে থাকে, আমিও থাকি, আমার মা তখন বাড়িতে থাকে। আমার ভাইয়ের সাথে আরও ২-৩ জন লোক যায় যাতে আমি কোনোভাবেই ইভাকে নিয়ে চলে যেতে না পারি। পাহারা দেওয়ার জন্য লোক যায়। তো লোক যাওয়ার পরে ওই লোকও তখন পাহারা দেয়। অ্যান্ড এরপরে একটা পর্যায়ে আমাদের ইভার অনেক পরীক্ষা-টরীক্ষা দেয়। অনেক পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পরে ডাক্তার বলে, "আমরা ফোনের মাধ্যমে জানাই দিব, আপনারা চলে যান।" বিকেলবেলা আমরা ইভাকে নিয়ে চলে আসি। অ্যান্ড এর পরের দিন যখন রিপোর্ট দেয়, ওই রিপোর্টেই ডাক্তার বলে যে ইভার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে। বলে যে ওনার ব্লাড ক্যান্সার হয়েছে এবং ওনাকে বাঁচানো সম্ভব না। আমি তখন এত পরিমাণের মানে চিৎকার দিয়ে উঠেছি, মানে আমি বুঝতে পারতেছি না যে কী করবো। আমি ভাইকে বলি, আমার মাকে বলেছি, "এটা কোন ধরনের কথা? এটা কী হয়ে গেল? তোমরা ওর শরীরে বিভিন্নভাবে রক্ত দিছো, বিভিন্ন ইনজেকশন দিছো, সুচ ঢুকাইছো, কোত্থেকে কী হয়ে গেল?" এবং আমি চিৎকার করতেছি। আমার মা, আমার ভাই আমার কোনো কথাই শুনতেছে না। তারা কোনো কিছুই মানতেছে না যে তারা এটা এইভাবে এটা হতেই পারে না, এরকম করতেছে। আমি তখন সবশেষ বিপদে পড়ে আমার যে দোকানে আমি চাকরি করতাম, ওই দোকানের মালিকের ছোট ভাই আছে। তিনি আবার ঢাকাতে অনেক নামকরা একজন রাজনীতিবিদ ছিল, রাজনীতি করতো। আওয়ামী সরকারের খুব ভালো একজন ব্যক্তি ছিল। আমি তখন বাধ্য হয়ে আমার ওই মালিকের কাছ থেকে ওনার নাম্বারটা নিয়ে ওনারা ফোন করে বলি যে, "ভাই এমন, এমন ঘটনা।" উনি আমাকে বলে, "টাকা লাগবে ৫০,০০০, আমি কাজ করে দিব। যেভাবেই পারি কাজ করে দিব।" পরে আমার কাছে তো টাকা নাই। আমি আমার মারে বললাম যে, "মা, আমি এবার জন্য ওষুধ আনবো, ৫০,০০০ টাকা দাও।" মা আমাকে বলে, "কিসের ৫০,০০০ টাকা লাগবে ওষুধ আনতে?" আমি বললাম, "এই ব্লাড ক্যান্সার ওষুধ বিদেশ থেকে আনতে হবে, তুমি আমাকে টাকা দাও।" এই কথা বলার পরে মা তখন বলেছে, "না, এত টাকা দিতে পারবো না।" আমি বললাম, "এত টাকা না নিলে আমার বউকে দিয়ে একদিনে ইনকাম করো ৫০,০০০ টাকা, তোমরা দিবা না কেন? আমি নিলে এই করবো, সেই করবো।" যখন ঝামেলা করতেছিলাম তখন ভাইয়া হচ্ছে মাকে বলে যে, "ওরা টাকা দিয়ে দাও।" পরে আমার মা কি করে আমাকে ৫০,০০০ টাকা দিলে ওই টাকা আমি ঢাকার ঢাকা আমার ওই মালিকের ছোট ভাইয়ের জন্য পাঠাইলে উনি থানাতে ফোন করে কেমনে, কেমনে পুলিশ পাঠায় এবং এর পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে পুলিশ আসে। আসার পরে তখন পুলিশ কী করে সব লন্ডভন্ড করে দেয়। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে, পুলিশকে প্রতিহত করার জন্য আমাদের গ্রামের অনেক মানুষ তখন একসাথ হয়ে যায়। সবাই তখন বলে যে, "না, এই পুলিশকে পুলিশ এটা রং করতেছে, এটা অন্যায় করতেছে।" পুলিশের উপরে সবাই ক্ষিপ্ত হয়ে যায় যে পুলিশকে মারবে, এই করবে, সেই করবে। পুলিশকে তার কাজ করতে দিচ্ছে না। পুলিশ যে তার কাজ করবে সেটা আমাদের এলাকাতে করতে পারতেছে না। সমস্ত লোকেরা তখন বিভিন্নভাবে পুলিশকে বাধাগ্রস্ত করতে শুরু করে। আমি তখন খুবভাবে পাগলের মতো হয়ে যাই। যাই হোক, তখন পুলিশ আমার বউকে ঘর থেকে বের করার পরে আমি দেখি হসপিটালে যে রিপোর্ট দেখাই পুলিশকে যে, "দেখেন, ও তো ব্লাড ক্যান্সার হয়েছে।" পরে হসপিটালে নিয়ে যায় রংপুরে। রংপুরে নিয়ে যাওয়ার পরে এই যে কিছু, কিছু টাকা আছে আমার কাছে, ওগুলো দিয়ে আমি ওকে চিকিৎসা করাচ্ছি। কিন্তু আমি জানি ও ব্লাড ক্যান্সার হলে মানুষ বাঁচে না। কিন্তু কী করবো, কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। পরে ওর বাবাকে খবর দেই। ওর বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং ওর বাবা তখন জানতে পারার পর ওর বাবা, ওর মামারা সবাই এসে আমার শ্বশুরবাড়িতে ওকে নিয়ে যায়।
ওইখানে গিয়ে ওকে চিকিৎসা করে, আমি ওইখানে থাকি। তারা তখন আমার সাথে কোনো ঝামেলা-টামেলা করে না। আমাকে মেনে নেয়। কিন্তু তারা জানতে পারে যে ওর সাথে কি হইছে। মানে নাগিন বইলা ওকে আমার শ্বশুর বা আমার মা আর আমার ভাই কি করছে, আমার শ্বশুর-শাশুড়ি সবকিছু জানতে পারছে। জানতে পারার পরও তারা কোনো কিছু করে নাই। এইভাবে তারা তখন মানে ইভার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে যায় যে ইভা শোয়া থেকে উঠতে পারে না। আমি নিজে হাতে লোকমা ধরে ওকে খাওয়াই দিতাম, নিজে হাতে লোকমা ধরে খাওয়াইতাম, ওকে করাইতাম। মানে ওর মুখ দিয়ে চোখ দিয়ে শুধু রক্ত বেরোতো, শুধু রক্ত বেরোতো। মানে এরকম অবস্থা। এমন হঠাৎ করে বলতেছে, কিছুদিন পরে হঠাৎ করে বলল ও আমাদের বাড়িতে যাবে, থাকবে না। এরকম মানে স্যালাইন ছিঁড়ে ফেলে, এটা ছিঁড়ে ফেলে, ওইটা ছিঁড়ে ফেলে আমাদের বাড়িতে যাবে। তো সবাই বলতেছে যে আমাদের বাড়িতে যাই কী করবো? ওই সময় কিন্তু আমার ভাইকে কিন্তু পুলিশ নিয়ে গেছে। আর ওই ব্যবসা কিন্তু আমার মায়ের পুরোপুরি বন্ধ। মানুষ-টানুষ আসে, সব ফিরে যায় যে জানে আমার বউকে পুলিশে নিয়ে গেছে, জানতে সবাই তখন লন্ডভন্ড হয়ে যায়। পরে ও কান্নাকাটি করে আমাদের বাড়িতে যাবে, আমাদের বাড়িতে যাবে কান্নাকাটি করে। পরে আমার শ্বশুর আর আমি আর আমার দূর সম্পর্কের এক শালী আমরা তখন সবাই মিলে ওকে আমাদের বাড়িতে নিয়ে আসি। যে ঘরে ও থাকতো ওই ঘরে ও থাকবে। তো মানে কি করে ও না করে আমি কিছু বুঝি না। ও খালি মানে খাটের উপর শোয়াইলে সাপের মতো করে শুধু গড়াগড়ি করতে থাকে। কখনো এই পারে যায়, কখনো ওই পারে যায়। এবং ওকে কোনো স্যালাইন দিলে হাতে স্যালাইন রাখে না, স্যালাইন ছিঁড়ে ফেলে। খুব এরকম অবস্থা করতে করতে শুক্রবার ছিল। শুক্রবারে ফজরের আজানের কিছুক্ষণ পর আমি যখন সজাগ ওর পাশে বসে আছি, ও তখন চোখগুলো অনেক বড় বড় করে আমার দিকে তাকালো। তাকায়া আমার হাতটারে এমনি শক্ত করে ধরছে। আমি বললাম কিছু হইছে? ও কোনো কিছু বলে না, জাস্ট আমার হাতটাকে শক্ত করে ধরে অনেক জোরে একটা হিসকি মারছে। হিসকি মারার পর আর কথা বলে না। কথা না বলার পর আমার শ্বশুর ছিল, ওই সময় শ্বশুরকে ডাক দেয় যে এই ঘটনা, ইভা তো কথা বলতেছে না। আমার শ্বশুর আবার মানে ছিল তো, উনি ব্যাংকে চাকরি করতো, উনি শিক্ষিত। উনি এসে ওর হাত ধরে বলতেছে ওর তো শিরা চলতেছে না। আমাদের পার্শ্ববর্তী গ্রামের ডাক্তার ছিল, বাড়িতে ডাক্তার ছিল। ওই ডাক্তার তখন আসে দৌড়ে। আসার পরে ডাক্তার তখন বলে যে ও আর নাই, ও মারা গেছে। মানে আমি বুঝতে পারিনি এই মানুষটা আমার জন্য এত কিছু করলো। আমি ওর মৃত্যুর জন্য কাকে দায়ী করব? আমার ভাইকে, আমার মাকে, কাকে দায়ী করব? একটা ব্যাপার আমার কাছে এতটাই খারাপ লাগলো, এতটাই কষ্ট লাগলো যে ও মারা গেল ঠিক আছে, কিন্তু কোনো প্রধানমন্ত্রী মারা গেলেও এত মানুষ জানাজা আসে না। ও মারা যাওয়ার পরে যত মানুষ আসছে, পুরো এলাকাতে খবর হয়ে গেছে, পুরো এলাকাতে জানাজানি হয়ে গেছে যে নাগিন নাকি মারা গেছে, নাগিন মারা গেছে, নাগিন মারা গেছে। এই কথা বলার পরে মানে আমি ওর জানাজার ভিতরে মানে এত যে মানুষ আসে, মানুষ জায়গা দিতে পারে না, মানুষ জায়গা দিতে পারে। একটা মহিলার জানাজা এত মানুষ তো হতে পারে না। 4 বার করে ওর জানাজা পড়ানো হয়, কিন্তু এরপরেও মানুষ জায়গা দিতে পারে না। এত পরিমাণে মানুষ আসে। এরপর ওকে মাটি দিয়ে দিই। মাটি দিয়ে দেওয়ার পরে মানে ও মারা যাওয়ার পর আমি জানি কেমন একটু অন্যরকম হয়ে যায়। মানে একটু অ্যাবনর্মাল টাইপের হয়ে যায়, একটু পাগল টাইপের হয়ে যায়। খাওয়া-দাওয়া করতে পারি না, ঘুমাইতে পারি না। মানে কেমন জানি হয়ে যায়। এমন করে সময়গুলো কাটতে প্রায় ১ সপ্তাহ, মারা যাওয়ার ১ সপ্তাহ পরেই আমার ভাইয়া কিন্তু তখনও জেলে। ভাইয়াকে কিন্তু পুলিশ ছাড়ে না, ভাইয়াকে জেলে নিয়ে গেছে। ১ সপ্তাহ পরে আমার মা তখন হঠাৎ করে একদিন রাতে এসে আমাকে বলতেছে যে সে আমার সাথে ঘুমাবে, আমার সৎ মা। আমি বললাম আমার সাথে কেন ঘুমাবা? মা আমাকে বলে আমি এক জিনিস দেখছি। আমি বললাম কী দেখছো? মা আমাকে বলে আমি এরকম ঘর থেকে বেরিয়েছিলাম রাতের বেলায় প্রস্রাব করার জন্য। বেরোয়ার পর আমি দেখলাম যে তোর বউ শুয়ে আছে, তোর বউর মুখ থেকে রক্ত বেরোইতেছে। আমি বললাম কী বলো? ও মারা গেছে ১ সপ্তাহ হলো, তুমি এভাবে দেখো কী করে? আমার মা বলে আমি নিজের চোখে দেখছি, ও এমনি শুয়ে আছে, ওর মুখ থেকে রক্ত বেরোইতেছে। আমি তখন বলি কোন ধরনের কথা বলো? মা বলে হ্যাঁ। মানে আমি তখন বলি কী বলছিস? এরকম করতে করতে মা পুরো মানে অদ্ভুত টাইপের হয়ে যায়। কখনো এটা করে, কখনো ওইটা করে, মানে কেমন জানি করে। আমি তখন বললাম কী হয়েছে, তুমি এরকম করো কেন? মা ওকে দেখে, মানে আমরা খাবার খাইতে বসে খাবার খাচ্ছি, মা আমাকে বলে এই যে জি আসছে, এই যে আসছে, ও আসছে, এরকম করে। আমি তখন বলি মা তুমি এরকম করতেছো কেন? এগুলো পাগলামি, এগুলো বন্ধ করো না। মার কোনোভাবে বন্ধ করতে পারি না। প্রায় ৬ মাসের মতো মা এরকম করতে একটা সময় মা পরিপূর্ণভাবে পাগল হয়ে যায়। ৬ মাস পরে মারে আর আমি ঠিক রাখতে পারি না, এবং মা এই শুধু দৌড়ায় আর বলে ইভা আসছে, এই কথা বলে দৌড়াইতে থাকে।
কখনো এইদিকে কখনো ওইদিকে বিভিন্ন দিকে মা ছুটোছুটি করে। আমরা সবাই মিলে ধরি যে মা এটা কিছু না, ইবা তো নাই, ইবা মারা গেছে। মা শুধু ইবাকে দেখতে পায় যে ইবার রক্ত পড়ে আছে, এরপর শুধু রক্ত দেখে, মানে রক্ত মাখা মুখে উনি ইবাকে দেখতে পায়। এমন অবস্থা হয়ে যায়। এরপরে আমার মায়ের পরে আমাদের এলাকার বিভিন্ন লোকেরাও তখন সেম একই কথা বলে, তারা অনেকে বিভিন্ন জায়গায় ইবাকে দেখতে পায়। কিন্তু আমি তো ওর হাসব্যান্ড, আমিও রাত ২টা ৩টা বাজে পর্যন্ত ওর কবরের কাছে যাইতাম, কবর জিয়ারত করতাম, কবরের পাশে বসে থাকতাম। কিন্তু আমি কখনো এরকম কোনো দৃশ্য দেখতে পাই নাই। এরকম কোনো দৃশ্য আমি দেখতে পাই না, কখনোই দেখতে পাই না। কিন্তু এরকম কথা সবাই বলতেছে যে গ্রামের যারা বলে, আমি তাদেরকে বিশ্বাস করি, তারা মিথ্যে বলার মতো মানুষ না। তারা এসে বলে যে এবারে এভাবে দেখছে, ওভাবে দেখছে, অমুক জায়গায় দেখছে শাড়ি পরে আছে, অমুক জায়গায় দেখছে রক্ত মাখা মুখে। একেকজন একেক কথা বলেন। এরকম করতে করতে আমাদের এলাকার ৮-১০ জন মানুষ মিলে তখন মসজিদে মিলাদ পড়ে এবং হুজুর ডাকে। হুজুরে আমাদের পুরো গ্রামের বিভিন্ন জায়গায় তাবিজ বাইন্ধা দেয়। এবং এরপরেও ওরা একই কথা বলে যে ওরা নাকি বাকি দেখতে পায়, এখানে দেখে ওখানে দেখে, কোনোভাবে কাজ হয় না। এবং সত্যি কথা বলতে আমি কোনোদিনই বাকি কোথাও দেখি নাই, বা আমি এসব কোনো কিছু জানিও না। পরে এই নাটকীয় অবস্থার মধ্যে পড়ে থাকি। কিছুদিন থাকার পরে পকেটে কোনো টাকা পয়সা নেই। পরে আমি পুনরায় আবারও ঢাকাতে আসি। ঢাকাতে এসে চাকরি বাকরি করে এখানে থাকতেছি, কিন্তু অলওয়েজে মানুষের মুখে শুনতেছি যে ইবাকে এখানে দেখি, ইবাকে ওইখানে দেখি, সবাই তখন এগুলো বলে। পরে প্রায় ৬ মাস পর আমার শ্বশুরের সাথে আমার যোগাযোগ হয়। শ্বশুর ঢাকা থেকে কেন জানি আসিস, আমার সাথে দেখা করে। দেখে আমাকে বলে যে তুমি কী করো এমনি এমনি। আমি তখন এগুলো বলি যে এমনি এমনি এটা করতেছি। পরে বলে যে তোমাদের এলাকা থেকে শুনি এই ঘটনা, আমার মেয়েকে নাকি বিভিন্ন জায়গায় মানুষ দেখে। আমি বললাম হ্যাঁ দেখতে পাই। তো উনি আমাকে বলে যে আল্লাহর বিচার আল্লাহ করতেছে, ছাড়তেছে না। আমার শ্বশুর পরে আমাকে বাড়িতে নিয়ে যায়, ওইখানে কাজ ছাড়া দিয়ে ওনার এলাকাতে নিয়ে যায়। আমার শ্বশুরের আবার গরুর ফার্ম থাকে অনেক বড়। আমি গরুর ফার্মে থাকি কিছুদিন ধরে। এবং উনি তখন হচ্ছে মানে আমাকে গরুর ফার্মে যে মানে কাজ করে ওরকম না, আমি দেখাশোনা করি। ৬ মাসের মতো ওইখানে থাকি। থাকার পরে মানুষ বিভিন্ন কথা বলে আমাকে যে শ্বশুরবাড়িতে এসে গরুর ফার্মে কাজ করে এসে পরে আমি ওখান থেকে আবারও ঢাকায় চলে যাব। দেন আমার শ্বশুর আমাকে বলে যে তুমি বিদেশে চলে যাও, ওইখানে গিয়ে কিছু একটা করো। পরে আমার শ্বশুর আমার জন্য কাতারের একটা ভিসা ব্যবস্থা করে। কাতারের একটা ভিসা ব্যবস্থা করে এরপর উনি আমাকে কাতারে পাঠিয়ে দেয়। আমি কাতারে এসে আজকে প্রায় ৩ বছরের মতো আমি কাতারে আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।